হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা তোমাদের সঙ্গে ইন্ডিয়ান পলিটির একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, তার উপরে টোটাল 100 কোশ্চেন্স আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকে কিন্তু ক্লাসটা একটু বড় হতে চলেছে, একটা ম্যারাথন সেশন তোমরা ধরতে পারো। টোটাল 100 কোশ্চেন্স তোমাদের সঙ্গে আজকে আলোচনা করা হবে। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে দেখো কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাভেলেবল টু ফ্রেন্ডলি এলিয়েন্স। তো ফান্ডামেন্টাল রাইটস তোমরা সবসময় মনে রাখবে যে এখানে এই ভাগটাও তোমাদের মনে রাখতে হবে যে কোনটা শুধুমাত্র সিটিজেন্সের কাছে অ্যাভেলেবেল, কোনটা সিটিজেন্স প্লাস ফরেনারদের কাছেও অ্যাভেলেবেল, কোনটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েনদের কাছেও অ্যাভেলেবেল। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ আর্টিকেল 21A, আর্টিকেল 20 অ্যান্ড আর্টিকেল 21 এগুলো সবই হচ্ছে কাদের কাছে অ্যাভেলেবেল? ফ্রেন্ডলি এলিয়েনদের কাছে অ্যাভেলেবেল। তো এই ক্ষেত্রে মনে রাখার সহজ উপায় কি? মনে রাখার সহজ উপায় হচ্ছে যেটাতে আমার নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস কম আছে সেই ক্যাটাগরিটা তোমাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ এখানে তো আমি বলে দিয়েছি ফান্ডামেন্টাল রাইটস ফর অনলি সিটিজেন্স অ্যান্ড নট ফরেনার্স। এইটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কি বাকি যেগুলো আছে সেটাই তুমি বুঝতে পারবে যে বাকি যেগুলো আছে সেগুলো কি, সেগুলো হচ্ছে সিটিজেন্স এবং ফরেনারদের জন্য অ্যাভেলেবেল থাকবে। কারণ এমন তো কোনো ফান্ডামেন্টাল রাইটসে ক্যাটাগরি থাকতে পারে না যেটা ফরেনারদের জন্য অ্যাভেলেবেল থাকবে কিন্তু সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল থাকবে না। এটা হতে পারে না। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের সিটিজেনদের জন্য মেনলি তৈরি করা হয়েছে। অতএব ক্যাটাগরি থাকলে কি থাকবে? একটা হচ্ছে বোথ সিটিজেন এবং ফরেনারদের কাছে অ্যাভেলেবেল, আরেকটা হবে কি যে শুধুমাত্র আমার সিটিজেনদের কাছে অ্যাভেলেবেল, ফরেনারদের কাছে অ্যাভেলেবেল নয়। তো সেখানে মনে রাখার সহজ উপায় হচ্ছে কি এটাই, যে যেটা হচ্ছে আমার ফরেনারদের কাছে অ্যাভেলেবেল নয়, সিটিজেনদের কাছে শুধুমাত্র অ্যাভেলেবেল, সেই ক্যাটাগরিটা মনে রাখো। বাকিগুলো তাহলে বুঝতে পারবে কি বাকিগুলো দুজনের কাছে অ্যাভেলেবেল। তো সেটাই জন্য আমি লিস্টটা দিয়েছি। দেখো, ফান্ডামেন্টাল রাইটস ফর অনলি সিটিজেন্স অ্যান্ড নট টু ফরেনার্স কোনগুলো? আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 20 অ্যান্ড আর্টিকেল 30। আর এনিমি এছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে আর্টিকেল 22, এটা হচ্ছে এনিমি এলিয়েন্সের কাছে অ্যাভেলেবেল থাকে না। তো আর্টিকেল 15 হচ্ছে কি আমাদের হচ্ছে কাস্ট, রিলিজিয়ন, রেসের উপর ডিপেন্ড করে কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আর্টিকেল 16 হচ্ছে সুযোগের ইকুয়ালিটি, মানে ইকুয়ালিটি অফ অপরচুনিটিস। আর্টিকেল 19 হচ্ছে রাইট অফ ফ্রিডম। আর্টিকেল 29 হচ্ছে প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট, কালচার। আর্টিকেল 30 হচ্ছে রাইট অফ মাইনরিটিস। ওকে, তো টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশন, টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার। তো এটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, এই জায়গাটা একটু ভালো করে পড়ে আমি এখানে শর্টে জিনিসটা একটু বলে দিলাম। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 12 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেট। তো স্টেটের ডেফিনেশন হচ্ছে কোথায় লেখা আছে? আর্টিকেল 12 লেখা আছে। অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটসটা স্টার্ট হয়েছে কোথা থেকে? আর্টিকেল 14 থেকে। ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য সেন্স, ফান্ডামেন্টাল রাইটস মানে প্রপার ওই যে তোমার রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, এগুলো শুরু হয়েছে কোথা থেকে? এগুলো শুরু হয়েছে আর্টিকেল 14 থেকে। তার আগে 12-13-তে কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে লেখা নেই। আর্টিকেল 12-তে লেখা আছে কি? ডেফিনেশন অফ স্টেট, সেটাই এখানে কোশ্চেন করা হয়েছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি। ঠিক আছে, তো অপশান ডি অনুযায়ী এখানে কি বলা হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের কি, যে আমরা স্টেটের যে ডেফিনেশনটা পাচ্ছি আর্টিকেল 12-এ, তার মধ্যে কী কী ইনক্লুড থাকছে সেই জিনিসটা এখানে বলা হয়েছে। যে অ্যাকর্ডিং টু ইট দ্য স্টেট ইনক্লুডস গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, মানে এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ, মানে আমাদের এক্সিকিউটিভ হেড মানে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, লেজিসলেটিভ মানে আমাদের পার্লামেন্ট, প্রেসিডেন্ট, মিনিস্টার্স এরা। গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ স্টেটস, আমাদের স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে সেইগুলো। অ্যান্ড এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গান অফ দ্য স্টেট গভর্নমেন্ট, মানে আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সিকিউটিভ মানে বুঝতে পারছো রাজ্যপাল, এদিকে লেজিসলেটিভ মানে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিমণ্ডল আমাদের রাজ্যের। বিভিন্ন লোকাল অথরিটিসগুলো আছে, এছাড়াও হচ্ছে বিভিন্ন অন্যান্য অথরিটি যেগুলো হচ্ছে যেমন LIC, ONGC, সেল, এগুলো সবই হচ্ছে কি আমাদের স্টেটের মধ্যে ঢুকছে। তাই এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি অপশান ডি, মানে হচ্ছে ক্যাগ, মানে কন্ট্রোলার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, ONGC, এগুলো সবই হচ্ছে কি আমার স্টেটের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। এখানে দেখো আমি এক্সপ্লেনেশনটা আমি বারবার করে বলছি, তোমরা দরকার হলে ভিডিওটা পজ করে পড়ে নিও, একটু বেশি টাইম দিচ্ছি না। এক্সপ্লেনেশনগুলো আমি খুব ভালো করে এখানে কিন্তু লিখে রেখেছি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের বৈশিষ্ট্যর মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? ফান্ডামেন্টাল রাইটসের বৈশিষ্ট্য এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1 and 2।
ল ফর গিভিং এফেক্ট টু ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি মেড অনলি বাই পার্লামেন্ট। অর্থাৎ আমার যদি কোনো কারণে করতে হয়, ফান্ডামেন্টাল রাইটসকে যদি আমাকে কোনো রকম কোনো চেঞ্জেস করতে হয়, কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয়, সেটা শুধুমাত্র পার্লামেন্টই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটস আর ডিফেন্ডেড অ্যান্ড গ্যারেন্টিড বাই সুপ্রিম কোর্ট অবভিয়াসলি, কারণ সুপ্রিম কোর্টের হাতে কি থাকে, যদি আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তাহলে সুপ্রিম কোর্টের রিট জুডিসডিকশনের আন্ডারে আসে, সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারবে। থার্ড যেটা বলেছে, ফান্ডামেন্টাল রাইটস এভেলেবেল আর অ্যাবসলিউট, কোনো মতেই না। ফান্ডামেন্টাল রাইটস কোনোদিনই অ্যাবসলিউট নয়, ফান্ডামেন্টাল রাইটসকেও চেঞ্জ করা যায়, কারণ ফান্ডামেন্টাল রাইটস যদি অ্যাবসলিউট হতো তাহলে আমার রাইট টু প্রপার্টি কখনো অ্যাবলিশ হতো না। তাই 3 নম্বরটা আমার ভুল হয়ে যাচ্ছে। স্টেট কিন্তু এছাড়াও হচ্ছে তোমার যদি অ্যাবলিশও না হয় তাহলেও কিন্তু আমার কি করতে পারে, সরকার দরকার অনুযায়ী আমাদের রিজনেবল রেস্ট্রিকশন রাখতে পারে কিসের উপরে, ফান্ডামেন্টাল রাইটসের উপরে। কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন রাখতে পারে ফান্ডামেন্টাল রাইটসের উপরে, পুরোপুরি অ্যাবসলিউট কোনো মতেই নয় এটা। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস, যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা, টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল MCQ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। 4 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং, এবং সেক্ষেত্রে কি হবে একটা জিনিস, সেটা হচ্ছে কোর্ট ডিসাইড করবে যে এই রেস্ট্রিকশনগুলো রিজনেবল অর নট। মানে স্টেট হচ্ছে কোনো রেস্ট্রিকশন দিয়ে দিল, তুমি কোর্টে গিয়ে বলে আমার ফান্ডামেন্টাল রাইটসের উপর রেস্ট্রিকশন দেওয়া যাবে না, এবার কোর্ট সেটা বিচার করে দেখবে যে হ্যাঁ এই রেস্ট্রিকশনটা রাখা যেতে পারে, না রাখলেও চলবে বা দরকার নেই রাখার। নেক্সট 4 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু রিগার্ডিং ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে এইগুলোর থেকে কোনটা সঠিক। তো এখানে তোমাদের দুটো অপশান দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অনলি ওয়ান। ফার্স্ট রিটেন ডকুমেন্ট রিগার্ডিং রাইটস ওয়াজ ইস্যুড ইন 1215। ওকে, আর এখানে যেটা সেকেন্ড বলছে না, রাইট টু প্রপার্টি ইজ এ পার্ট অফ আর্টিকেল 21 দ্যাট ডিলস উইথ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। রাইট অফ প্রপার্টি কোনো মতে আর্টিকেল 21-এর আন্ডারে ছিল না, ঠিক আছে। রাইট টু প্রপার্টি ছিল কিসের আন্ডারে, আর্টিকেল 31-এর আন্ডারে। ওকে, তো প্রথমত আমাদের কি ছিল, আমাদের হচ্ছে টোটাল 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল যখন প্রথম ইস্যু হয়েছিল। তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, রাইট টু প্রপার্টি অ্যান্ড রাইট অফ টু কনস্টিটিউশনাল রেমেডিস, এইগুলো ছিল। পরবর্তী ক্ষেত্রে কি হয়, আর্টিকেল 31-এর যে রাইট টু প্রপার্টি ছিল সেটাকে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1778-এ কী করে এটাকে সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে এটাকে আমাদের কনস্টিটিউশনের পার্ট নাম্বার 12-এর আন্ডারে কি করা হয়েছে, আর্টিকেল 300-এর আন্ডারে এটাকে কি করা হয়েছে, একটা লিগ্যাল রাইট হিসেবে রাখা হয়েছে। ইট ইজ নো মোর এ ফান্ডামেন্টাল রাইট, ইট ইজ নাও আ লিগ্যাল রাইট আন্ডার আর্টিকেল 300A অফ ইন পার্ট 12 অফ কনস্টিটিউশন। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সেপশন টু দ্য রুল অফ ইকুয়ালিটি বিফোর ল এনশ্রাইন্ড ইন আর্টিকেল 14। আর্টিকেল 14 যে মানে ফ্রিডম টু ইকুয়ালিটি বলা হয়েছে, তার মধ্যে প্রথম যেটা আছে আর্টিকেল অ্যাকচুয়ালি রাইট টু ইকুয়ালিটি, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14 থেকে 18। আর্টিকেল নাম্বার 14 থেকে 18-এর মধ্যে আছে আমাদের কি, রাইট টু ফ্রিডম।
তার মধ্যে আর্টিকেল 14তে কি বলা হচ্ছে যে ইকুয়ালিটি বিফোর ল। তো তার মধ্যে কোনটা হচ্ছে এক্সেপশন আছে, কোন জিনিসটা এক্সেপশন? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি 2 and 3, অর্থাৎ পাবলিকেশন ইন এ নিউজ পেপার অফ এ সাবস্টেন্সিয়ালি ট্রু রিপোর্ট অফ এনি প্রসিডিং অফ পার্লামেন্ট আর্টিকেল 31C। এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে আমাদের কিসের আন্ডারে পড়ে? এই দুটো হচ্ছে আমাদের এর এক্সেপশন কেসে, আর্টিকেল 14-এর এক্সেপশন কেসের আন্ডারে পড়ে। অর্থাৎ তুমি কোনো নিউজ পেপারে কোনো চিফ মিনিস্টার্স অ্যাকশন, এটা হচ্ছে আমাদের চিফ মিনিস্টার্স অ্যাকশনটা এর মধ্যে পড়ছে না, কিন্তু 2 and 3টা কিসের মধ্যে পড়ছে? এক্সেপশনের মধ্যে পড়ছে। তো যেটা আছে তোমাদের এই সেকেন্ড পোর্শন, যেটা মানে সেকেন্ড অপশন, যেটা পাবলিকেশন ইন নিউজ পেপার অফ সাবস্টেন্সিয়ালি ট্রু রিপোর্ট অন এনি প্রসিডিং অফ পার্লামেন্টের কোনো প্রসিডিং সম্বন্ধে কোনো রিপোর্ট ছাপা হলো, এটা সম্বন্ধে বোঝানোর কিছু নেই। আর্টিকেল 31C সম্বন্ধে একটু জিনিসটা দেখে নাও। বেসিক্যালি কি হয়েছে যে আর্টিকেল 31C প্রোভাইডস দ্যাট লজ মেড বাই দ্য স্টেট ফর ইমপ্লিমেন্টিং দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল content in clause B or C of article 39 cannot be challenged in the ground of article 14। মানে আর্টিকেল 31C তে কি বলা হয়েছে যে আমার ডিপিএসপি, এটা অ্যাকচুয়ালি একটা ডিপিএসপি আছে আর্টিকেল 39-এ, আর্টিকেল 39-এ যে ডিপিএসপিটা আছে, সেই ডিপিএসপিটাকে প্রোটেক্ট করার জন্য আর্টিকেল 31C নিয়ে আসা হয়েছে। এবং এই আর্টিকেল 31Cর আন্ডারে তুমি কখনোই আর্টিকেল 31C-কে তুমি কখনোই আর্টিকেল 14-তে চ্যালেঞ্জ করতে পারবে না। কেন করতে পারবে না? এই জন্য এক্ষেত্রে বলাও হয়েছে যে কি, দ্য সুপ্রিম কোর্ট হেল দ্যাট হোয়ার আর্টিকেল 31C কামস ইন আর্টিকেল 14 গোজ আউট। যখনই আর্টিকেল 31C অ্যাক্টিভেট হবে তখন আর্টিকেল 14 অটোমেটিক্যালি ভয়েড হয়ে যাবে। মানে আর্টিকেল 31C এ কোনো কিছু স্টেপ গভর্নমেন্ট নিল, সেটাকে তুমি গিয়ে কোর্টে করলে যে এটার জন্য আমার আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল ভায়োলেট হচ্ছে, তুমি কেস করে দিলে, সেটা হবে না। কেন হবে না? দেখো এখানে বলে দিচ্ছি। তাহলে আর্টিকেল 31C কি করছে যে আমার আর্টিকেল 39B এবং C এর আন্ডারে যে ডিপিএসপি আছে সেটাকে প্রোটেক্ট করছে। তাহলে কি এমন প্রোটেক্ট করছে যেটার জন্য হচ্ছে আর্টিকেল 14 ভায়োলেশন হতে পারে বলে মনে করা হচ্ছে? যে আর্টিকেল 39B-তে কি বলা হচ্ছে যে ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অফ মেটেরিয়াল রিসোর্সেস অফ দ্য কমোডিটি সো ডিস্ট্রিবিউটেড অ্যাজ বেস্ট টু সাবসার্ভ দ্য কমন গুড। অর্থাৎ আর্টিকেল 39B-তে কি বলা হচ্ছে যে আমার যে কোনো একটা মেটেরিয়াল রিসোর্স, ফর এক্সাম্পল ধরো আয়রন বা কোনো মিনারেল বা কোনো ধরনের কোনো মেটেরিয়াল রিসোর্স, সেটার ওনারশিপটা এমনভাবে, ওনারশিপ এবং কন্ট্রোলটা এমনভাবে হতে হবে যেন, এবং এমনভাবে সেই জিনিসটাকে ডিস্ট্রিবিউট করতে হবে যেন সেটাতে কোনো রকম সেটাতে যেন আমাদের গ্রেটার গুড, মানে সাধারণ মানুষের যাতে ভালো হয়, সেই জিনিসটাতে সবসময় হাইলাইটেড হয়। কারোর জন্য কোনো রকম কোনো পার্সোনাল এজেন্ডা বা কোনো পার্সোনাল গুডস যেন সেখানে না সামনে আসে। আর আর্টিকেল 31C-তে কি বলা হয়েছে যে দ্য অপারেশন অফ ইকোনমিক সিস্টেম ডাজ নট রিসুট ইন দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ দ্য প্রোডাকশন অফ কমন ডেট্রিমেন্ট দিস আর সামটাইমস কল। আচ্ছা, এখানে জিনিসটা বলা হয়েছে, যে জিনিসটা কি বলেছে, একটা জিনিস বলছে সোশ্যাল ইকোনমিক জাস্টিস। মানে এখানে বলা হচ্ছে কি আর্টিকেল 39C-টাকে এমন কীভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমার সম্পদ কখনো কোনো পার্টিকুলার মানুষের হাতে কেন্দ্রীভূত না হয়, বা ওয়েলথ যেন আমার কখনো কারোর হাতে সেন্ট্রালাইজ না হয়। ওয়েলথ সবসময় যেন ডিসেন্ট্রালাইজড কন্ডিশনে থাকে। কিভাবে? সেটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স, আইটি বা ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি? ইনকাম ট্যাক্স হচ্ছে কিভাবে হয় যে আমার যত ইনকাম মানুষের বেশি হয় তত তার হচ্ছে ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ কী হয়, ধীরে ধীরে ইনক্রিজ হয়। একটা সার্টেন ইনকাম লেভেল অবধি কী হয়, কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স তার উপর পড়ে না কোনো মানুষের উপরে। তারপরে ধীরে ধীরে 10%, 15%, 20%, 30% এইভাবে কী হবে, বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে? তো অবভিয়াসলি টাটা আম্বানির যে ইনকাম, তার ইনকামের ভিত্তিতে যে ট্যাক্স, এবং একজন সাধারণ মানুষের যা ইনকাম তার যে ট্যাক্স, সেই ট্যাক্সের মধ্যে অনেক পার্থক্য থাকবে। এবার এটার গ্রাউন্ডে কিন্তু কখনোই টাটা আম্বানি গিয়ে হচ্ছে আর্টিকেল 14 বলে দিয়ে হচ্ছে কোর্টে কেস করতে পারবে না যে আমার হচ্ছে কি আইনের চোখে সবাই সমান, অত কেন আমার কাছ থেকে বেশি টাকা নেওয়া হবে ট্যাক্স হিসাবে। আমার ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমার সাম্যতার অধিকার আছে, রাইট টু ইকুয়ালিটি আছে। তো সেটার উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, আমাকে সমান ট্যাক্স করতে হবে সবার ক্ষেত্রে, এটা বলা যাবে না। এটা তুমি কোনো মতেই বলতে পারবে না। একই রকমভাবে আর্টিকেল 39B যেটা বলা হয়েছে যে কোনো একটা মেটেরিয়াল রিসোর্সকে এমনভাবে ওনারশিপ এবং কন্ট্রোল করতে হবে যেন আমার সাধারণ মানুষের উন্নতি সাধন হয়। সেখানেও তুমি গিয়ে বলতে পারবে না যে আপনি তো বলে দিয়েছেন সবার সমান অধিকার আছে, তাহলে আমি আমার মতো সমান অধিকারে হচ্ছে আমি যেটা রিসোর্স বা মেটেরিয়াল যেটা আমার কাছে আছে
সেটা আমি আমার মতো করে ব্যবহার করব। কারণ সবার তার নিজের জিনিসপত্র ব্যবহার করার মানে আইনের চোখে সবাই সমান ব্যবহার করতে পারবে না, সেটাও তুমি করতে পারো না। এখানে তোমাকে কী করতে হবে, এখানে তোমাকে যে মেটেরিয়াল রিসোর্স আছে সেটাকে এমনভাবে কন্ট্রোল এবং ডিস্ট্রিবিউট করা হবে যেন সাধারণ মানুষের উন্নতি হয়। তাহলে বুঝতে পারলে এই আর্টিকেল 39B এবং সি এই দুটোকে প্রোটেক্ট করার জন্য আর্টিকেল 31C নিয়ে আসা হয়েছে। এবং এই আর্টিকেল 31C যখনই আমরা অ্যাপ্লাই করব তখন তার এগেনস্টে কিন্তু কোনোভাবেই আর্টিকেল 14কে উল্লেখ করে তুমি কোনোরকম কোনো কোর্টে কেস করতে পারবে না। তো এই জায়গাগুলো আমি তোমাদের পেড কোর্সে যখন ফান্ডামেন্টাল রাইটস পড়িয়েছিলাম তখন আরও খুব ভালোভাবে ডিটেলসে তোমাদের বুঝিয়েছি, এখানে আমি বোঝালাম যতটা সম্ভব। তো কারোর যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশানে জানাবে, আমি দরকার হলে পরে আরেকবার জিনিসটা বুঝিয়ে দেবো। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস আর রিলেটেড টু দ্য ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল 21। আর্টিকেল 21-এর সঙ্গে রিলেটেড কেস কোনটা? আর্টিকেল 21 একটা খুব ইম্পর্টেন্ট, রাইট টু লাইফ যেটাকে বলা হয়। তো এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আমাদের 1 আর 3 হবে। সঠিক উত্তর এ, গোপালন কেস এবং মেনকা গান্ধী কেস। গোপালন কেস এবং মেনকা গান্ধী কেসে কি হয়েছিল, আমার আর্টিকেল 21কে চ্যালেঞ্জ করা হয়েছিল। এবং আর্টিকেল 20 মানে বেসিক্যালি কী হতো, আর্টিকেল 21 মানে কি রাইট টু লাইফ। এবার ব্যাপারটা কি হচ্ছিল যে এতদিন অবধি রাইট টু লাইফ বলতে আমরা কি বুঝাতাম, রাইট টু লাইফ মানে এমনি মানে জীবনের অধিকার এই টাইপের ব্যাপার। কিন্তু এই দুটো কেসের মাধ্যমে প্রথম কি করা হয়েছিল, এই দুটো কেসের মাধ্যমে প্রথম মানে কি বলবো লটাকে কোশ্চেন করা হয়েছিল যে আর্টিকেল 21 বলতে কি আদৌ শুধুমাত্র মানে বেঁচে থাকা, রাইট টু লাইফ মানে কি শুধুই বেঁচে থাকা, সেটাকে আমরা বুঝবো নাকি অন্য কিছুও বুঝবো। তো এখানে দেখো বলা হয়েছে যে ইট হ্যাজ ইন্ট্রোডিউসড দ্য আমেরিকান এক্সপ্রেশন ডিউ প্রসেস অফ ল। ডিউ প্রসেস অফ ল কথার অর্থ হচ্ছে যে আইনকে আমি কোশ্চেন করতে পারি, এই লটা আদৌ সঠিক না সেটাকে আমি কোশ্চেন করতে পারি। ব্রিটিশ ল অনুযায়ী কি হয়, ব্রিটিশ ল মানে হচ্ছে বাই ল এই টাইপের একটা ব্যাপার থাকে, মানে যেখানে ল হচ্ছে আলটিমেট, যেখানে ল হচ্ছে কি আলটিমেট, ল যা বলবে সেটাই সঠিক। কিন্তু আমেরিকান কনসেপ্ট হচ্ছে কি ডিউ প্রসেস অফ ল, মানে আইন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে, মডিফাই হতে পারে, আইনকে আমি কোশ্চেন করতে পারি যে সে আইনটা কি আদৌ সঠিক। তো এই দুটো কেসের মাধ্যমে এটাই হয়েছিল। তার আগে অবধি কী হচ্ছিল যে আর্টিকেল 21-এ লেখা আছে রাইট টু লাইফ মানে বেঁচে থাকার অধিকার, ব্যাস। কিন্তু এই দুটো কেসের পরে প্রথম হচ্ছে কি করা হয়েছিল, আমেরিকান কনসেপ্ট এসেছিল ডিউ প্রসেস অফ ল এবং সেটাকে কোশ্চেন করা হয়েছিল। এবং কোশ্চেন করার পর কী বলা হয়েছিল যে দ্য কোর্ট হেল্ড দ্যাট রাইট টু লাইফ অ্যাজ এমবডিড ইন আর্টিকেল 21 ইজ নট মিয়ারলি কনফাইন্ড টু অ্যানিমাল এক্সিস্টেন্স অর সার্ভাইভাল, মানে শুধুমাত্র বেঁচে থাকলাম সেটাই আমার রাইট টু লাইফ নয়, সেখানে আমাকে কি করতে হবে, বাট ইট ইনক্লুডস উইদিন দ্য অ্যাম্বিট দ্য রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি all aspects of life which can go to make a man's life meaningful, complete and worth living। এগুলোর মধ্যে কী কী ইনক্লুড আছে আমি সেটা তোমাদের পরে অন্য কোশ্চেন আছে সেখানে বলবো। কিন্তু এখানেই বলা হয়েছে যে রাইট টু লাইফ মানে শুধুমাত্র বেঁচে থাকা নয়, একজন সাধারণ মানুষের সসম্মানে মাথা উঁচু করে সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যা যা দরকার সমস্ত কিছুকেই আমাকে কী করতে হবে, রাইট টু লাইফের মধ্যে ইনক্লুড করতে হবে। এটা বেসিক্যালি এসেছিল মেনকা গান্ধী কেসের আগে। তার আগে গোপালন কেসে ছিল, গোপালন কেসে এটাকে প্রথমে কোশ্চেন করা হয়েছিল কিন্তু সেখানে অতটাই রেজাল্ট আসেনি। কিন্তু ফাইনালি মেনকা গান্ধী কেসের পরে কিন্তু এই জিনিসটার উপর অনেক বেশি চিন্তাভাবনা করা হয় এবং আর্টিকেল 21টার যে এরিয়াটা ছিল বা যে অ্যাসপেক্ট ছিল সেটাকে আরও অনেক বেশি বড় করা হয়, অনেক ব্রডার অ্যাসপেক্টে এটাকে ইউজ করা হয় প্রথমবারের জন্য। নেক্সট 7 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু রিগার্ডিং রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশনের বিষয়ে কোনটা সঠিক? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি অনলি টু। তার কারণ আর্টিকেল 21 নয়, আর্টিকেল 21A এটা হচ্ছে আমাদের রাইট টু এডুকেশনের সঙ্গে ডিল করে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, এটা তোমাদের খুব সিলি মিস্টেক হয়ে যেতে পারে। আর্টিকেল 21 কি রাইট টু লাইফ আর আর্টিকেল 21A কি রাইট টু এডুকেশন। তারপরেটা ঠিক আছে, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 চেঞ্জড আর্টিকেল 45। মানে তার আগে কি ছিল, তার আগে হচ্ছে রাইট টু এডুকেশনটা কিসে ছিল, ডিপিএসপি ছিল আর্টিকেল 45-এর আন্ডারে। পরবর্তী ক্ষেত্রে সেটাকে কি করে, পরবর্তী ক্ষেত্রে যে কম্পালসারি এডুকেশন দিতে হবে 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদেরকে, সেটাকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ঢোকানো হয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন, হুইচ ইজ ট্রু। এই যে অপশানগুলো আছে এগুলোর মধ্যে কোনটা সঠিক। তো তোমরা অপশানগুলো চট করে একটু ভিডিও পজ করে একটু পড়ে নিও, আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ আমি এখানে দাঁড়াতে চাইছি না বেশি। প্লিজ তোমরা একটু ভিডিওটা পজ করে অপশানগুলো পড়ে নিও। সঠিক উত্তর হচ্ছে কি অপশান সি,
প্রোটেকশন আন্ডার আর্টিকেল 20 ক্যান নট বি ক্লেমড ইন কেস অফ প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি, যখন হচ্ছে তোমার বিরুদ্ধে কোনো রকম কোনো অপরাধ প্রমাণিত হয়নি, কিন্তু কিছু কিছু আমরা প্রুফ পেয়েছি যেখানে এমন দেখা যাচ্ছে যে তুমি ভবিষ্যতে অপরাধ করতে পারো, সেটাকে প্রিভেন্ট করার জন্য বা আটকানোর জন্য তোমাকে কি করা হতে পারে, গৃহবন্দী করে রাখা হতে পারে বা আটকে রাখা হতে পারে। এটাকে বলে প্রিভেন্টিভ ডিটেনশন। এবং এই প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে আর্টিকেল 20-এর যে অ্যাসপেক্টসগুলো আছে সেগুলো খাটে না। এটা কোন ক্ষেত্রে খাটে, সেটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। কি পিউনিটিভ ডিটেনশন? পিউনিটিভ ডিটেনশন মানে যেখানে তোমার এগেনস্টে প্রমাণিত হয়ে গেছে, কি বলে, অপরাধ প্রমাণিত হয়ে গেছে, শুধুমাত্র সেক্ষেত্রে তোমার এগুলো আর্টিকেল 20-র ব্যাপারগুলো কাজে নেবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি, অনলি টু। আর্টিকেল 17 ডিলস উইথ অ্যাবলিশন অফ টাইটেলস, কোনো মতেই না। আর্টিকেল 18 ডিলস উইথ দ্য অ্যাবলিশন অফ টাইটেলস। আর্টিকেল 70 কিসের সঙ্গে করে, আনটাচেবিলিটি। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতাবাদ যেটা ছিল সেইটার সঙ্গে ডিল করে আর্টিকেল 17। নেক্সট 10 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু? সঠিক উত্তর হবে অপশন ডি, নাইদার 1 and 2। কেন কোনোটাই সঠিক হচ্ছে না? কি বলা হচ্ছে যে রিফিউজিং টু সেল গুডস অর রেন্ডার সার্ভিসেস টু এনি পারসন ইজ নট কনসিডার্ড অ্যান অফেন্স আন্ডার অ্যাম্বিট অফ আর্টিকেল 17। তো এটার তো কোনো মতেই সঠিক নয়। তুমি কোনো একজন মানুষকে হচ্ছে করতে চাইছো না, সার্ভিস দিতে চাইছো না, তাকে জিনিসপত্র বিক্রি করতে চাইছো না, কেন, কোন গ্রাউন্ডে? কোনো কারণ ছাড়াই তুমি তো বিক্রি করতে চাইছো না। মানে কি, তুমি তো তাকে অস্পৃশ্য মনে করছো বা তার সঙ্গে তুমি মানে কি বলবো, তার সঙ্গে তুমি আনইকুয়াল বিহেভিয়ার করছো, তাহলে এটাকে তো কোনোভাবে আর্টিকেল 17-এর আন্ডারে যে কনসিডার করা হবে না তা নয়। এটা কোনো মতেই ট্রু। এখানে বলেছি নট কনসিডার কোনো মতে না, এটাকে কনসিডার করা হবে অফেন্স হিসাবে। নেক্সট বলেছে দ্য টার্ম আনটাচেবিলিটি হ্যাজ বিন ডিফাইন্ড ইন দ্য কনস্টিটিউশন ইন আর্টিকেল 17 ডিলিং উইথ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। মোটেই না, আনটাচেবিলিটি ডেফিনেশন কোথাও লেখা নেই আমাদের কনস্টিটিউশনে। ঠিক আছে, তো এটা সম্বন্ধে দেখো কি বলা হয়েছে। মাইসোর হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে মাইসোর হাইকোর্ট হেল্ড দ্যাট দ্য সাবজেক্ট ম্যাটার অফ আর্টিকেল 17 ইজ নট আনটাচেবিলিটি ইন ইটস লিটারাল মিনিং। মানে এরকম কোনো ডেফিনেশন নেই যে ওই ব্যক্তি আনটাচেবল, ওই ব্যক্তি আনটাচেবল, অস্পৃশ্য, এরকম কোনো লিটারাল মিনিং নেই। এটার মানে কি, যে প্র্যাকটিস অ্যাজ ইট হ্যাড ডেভেলপড হিস্টোরিক্যালি ইন দ্য কান্ট্রি। এটা হচ্ছে একটা প্র্যাকটিস বা একটা সোশ্যাল বিহেভিয়ার, যে ও হচ্ছে অচ্ছুত, অস্পৃশ্য, ওকে আমি জিনিস দেবো না, ওর সঙ্গে আমি বাজে ব্যবহার করব, ঠিক আছে, ওর ছায়া মারানো যাবে না, এই টাইপের যে বিহেভিয়ার, এটাই হচ্ছে আনটাচেবিলিটি। বাট আনটাচেবিলিটির কোনো লিটারাল কোনো রকম কোনো ডেফিনেশন কোথাও দেওয়া নেই। অ্যান্ড ইট রেফার্স টু দ্য সোশ্যাল ডিসেবিলিটিস ইম্পোজড অন সার্টেন ক্লাসেস অফ পার্সন বাই রিজন অফ দেয়ার বার্থ অ্যান্ড সার্টেন কেসেস। মানে ওর জন্ম হয়েছে, ও জন্মগতভাবে হয়তো ধোপা বা নাপিত এই টাইপের কিছু, ও অস্পৃশ্য, ছোট জাত, ওর সঙ্গে মানে কি বলবো, ওর সঙ্গে আমাদের তুলনা করা যাবে না, ওর সঙ্গে সমান ব্যবহার করা যাবে না, ওর হাতের জল খাওয়া যাবে না, এই ধরনের প্র্যাকটিসগুলোকে বলা হচ্ছে আনটাচেবিলিটি। তাহলে মনে রাখবে, আনটাচেবিলিটির কোনো রকম কোনো লিটারাল ডেফিনেশন আমাদের কনস্টিটিউশনের মধ্যে কোথাও লেখা নেই। নেক্সট 11 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে? 11 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর ক্রিটিসিজমস অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের কি আছে, কিছু ক্রিটিসিজম আছে, সেইগুলো কি? হোয়াট আর দ্য ক্রিটিসিজম অফ ফান্ডামেন্টাল রাইটস? মানে সমালোচনা করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2, 3 and 4। অর্থাৎ পার্লামেন্ট ক্যান কার্টেল অর অ্যাবলিশ দেম। হ্যাঁ, এটা করতে পারে। পার্লামেন্ট হচ্ছে রেস্ট্রিকশন লাগাতে পারে, বন্ধ করে দিতে পারে, যেমন রাইট টু প্রপার্টি হয়েছিল। ফিচার অফ প্রিভেন্টিভ ডিটেনশন, যে ক্ষেত্রে আমার আর্টিকেল 20-র জিনিসগুলো এফেক্টিভ হয় না। অ্যান্ড কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, এইগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের কি, ফান্ডামেন্টাল রাইটসের ক্রিটিসিজম। এটা তোমরা লক্ষ্মীকান্তে দেখতে পারো, লক্ষ্মীকান্তে লেখা আছে ফান্ডামেন্টাল রাইটসের ক্রিটিসিজম কি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর লিগ্যাল রাইটস। হোয়াট ইজ লিগ্যাল রাইট? লিগ্যাল রাইট হচ্ছে অপশন ডি, এটা অল অফ দ্য অ্যাবাভ হবে। অপশন ডিটা এখানে ওঠেনি, সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ।
এগুলো সবগুলো লিগ্যাল রাইট। রাইট টু প্রপার্টি, নো ট্যাক্স শ্যাল বি লিভাইড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল, মানে যেটাকে বলে তোলা, মানে অথরিটি অফ ল ছাড়া, যার কাছে অথরিটি আছে ট্যাক্স নেওয়ার, সেই গভর্নমেন্ট বডি ছাড়া। অনেক সময় কি লোকাল মস্তান গুন্ডাইরা তোলাবাজি করে না, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ, এগুলো কিন্তু ইললিগ্যাল, ঠিক আছে। মানে তার অথরিটি নেই তোমার কাছ থেকে টাকা নেওয়ার, কালেক্ট করা। কেন টাকা কালেক্ট করছে? সে তো সরকার নয়, তুমি তাকে কেন ট্যাক্স দেবে? কিন্তু লোকাল লেভেলে এরকম অনেক সময় হয়ে থাকে যে কোনো একটা এরিয়াতে হয়তো কেউ দোকান টোকান খুলে বসবে, তাকে এসে বলে তোকে প্রতি মাসে এত টাকা দিতে হবে, দোকান করতে দেবো না এখানে, এই যে জিনিসগুলো হয়ে থাকে আর কি। আচ্ছা, চাঁদা দেওয়াটা কি অন্যরকম, সেটা আবার গুলিয়ে ফেলো না। চাঁদা দেওয়াটা হচ্ছে তুমি সেখানে ডোনেট করছো স্ব ইচ্ছায়, আর তোলাবাজি যেটা কি হয় সেটাকে তোমাকে জোর করে নেওয়া হয়। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিগ্যাল রাইট, যে নো ট্যাক্স শ্যাল বি লিভাইড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল। অ্যান্ড ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, এগুলো সবই হচ্ছে আমাদের লিগ্যাল রাইটের মধ্যে পড়ে। টোটাল লিগ্যাল রাইট কী কী আছে সেটা একটু দেখে নেওয়া যাক। এই তিনটে তো আছেই, যে বলা হচ্ছে নো ট্যাক্স লিভাইড অ্যান্ড কালেক্টেড এক্সেপ্ট বাই দ্য অথরিটি অফ ল, এটা হচ্ছে আর্টিকেল 265। নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি সেভ বাই দ্য অথরিটি, যেটা আমাদের আগে ফান্ডামেন্টাল রাইটস ছিল, আর্টিকেল 300 এর আন্ডারে আছে এটা। নেক্সট হচ্ছে ট্রেড কমার্সের যে স্বাধীনতা, সেটা হচ্ছে আর্টিকেল 301 পার্ট 13। আরেকটা আছে, সেটা হচ্ছে দ্য ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি শ্যাল বি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ, এটা হচ্ছে আর্টিকেল 326। এই চারটে হচ্ছে টোটাল আমার কি, টোটাল হচ্ছে আমার লিগ্যাল রাইট, বা যে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় নন ফান্ডামেন্টাল রাইটস অর কনস্টিটিউশনাল রাইট। কি বলা হয়? কনস্টিটিউশনাল রাইট অর লিগ্যাল রাইট অর নন ফান্ডামেন্টাল রাইটসও এদেরকে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই রাইটগুলোর ক্ষেত্রে কি হয়ে থাকে, এই রাইটগুলো হচ্ছে ইকুয়ালি জাস্টিফিয়েবল, মানে এগুলোর ভায়োলেশন হলেও তুমি কোর্টে যেতে পারো, কিন্তু এটা যদি ভায়োলেশন হয় সেটা কিন্তু তুমি এই যে নর্মাল ফান্ডামেন্টাল রাইটস যদি তোমার ভায়োলেট হয়ে যায়, তখন তুমি কি করবে? তখন তুমি আর্টিকেল 32 এর আন্ডারে সুপ্রিম কোর্টে চলে যাবে। সুপ্রিম কোর্ট কি করবে? রিট জারি করবে। এর ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকমভাবে রিট জারি করবে না, তবে হ্যাঁ, এটা কিন্তু কিসের আন্ডারে আসবে, সেটা হচ্ছে হাইকোর্ট যে আছে, আর্টিকেল 226 এর আন্ডারে হাইকোর্টের যে রিট জুরিসডিকশন আছে তার আন্ডারে কিন্তু এটা আসবে। এটার জন্য, এটার লিগ্যাল রাইটের ভায়োলেশন হলে তুমি আর্টিকেল 26 এর আন্ডারে, মানে 226 এর 26 নয়, সরি 226 226, আর্টিকেল 226 এর আন্ডারে তুমি হাইকোর্টের কাছে যেতে পারো। হাইকোর্ট কিন্তু এর ক্ষেত্রে রিট জারি করবে, ঠিক আছে। যে কারণে বলা হয় যে রিট জুরিসডিকশন হচ্ছে হাইকোর্টের পাওয়ার সুপ্রিম কোর্টের তুলনায় অনেক বেশি রিট জুরিসডিকশনের দিক থেকে দেখতে গেলে। ওকে, ব্যাপারটা বোঝা গেল। নেক্সট 13 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু? প্রথম দিকের কোশ্চেনগুলো একটু এক্সপ্লেনেশন আছে, দেখে নাও। পরের দিকের কোশ্চেনগুলো দেবে ইজি আছে, পরের দিকের কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে কি, অপশন সি, বোথ 1 and 2। নো সিটিজেন ক্যান বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট অর টু বি ইনএলিজিবল ফর এনি এমপ্লয়মেন্ট আন্ডার দ্য স্টেট অন দ্য গ্রাউন্ডস অফ রেসিডেন্স। এটাও হচ্ছে আমাদের কি, যে জাত, মানে তার বাসস্থান, জাতি, ধর্ম, বর্ণ, এগুলোর উপর ডিপেন্ড করে কোনো রকম কোনো বিরূপ আচরণ তার সঙ্গে করা যাবে না। অ্যান্ড পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স অ্যাজ এ কন্ডিশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এ স্টেট। হ্যাঁ, এটা করতে পারে, যেটা অনেক সময় হয় যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডোমিসিয়াল সার্টিফিকেট চায় অনেক সময় স্টেট, যে আমার রাজ্যে ছেলে না হলে, ডোমিসিয়াল না থাকলে তাকে চাকরি দেবো না। এটা করতে পারে, এটাতে কিছু করার নেই। তো এটা কিসের আন্ডারে আছে? এটা আছে তোমাদের আর্টিকেল 16 এর আন্ডারে, যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি অফিস আন্ডার দ্য স্টেট। তবে এর ক্ষেত্রে এক্সেপশন কি কি আছে? এক্সেপশন হচ্ছে প্রথমত যেটা বললাম যে ডোমিসাইলের ব্যাপারটা, এটা থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস, বা তোমার হচ্ছে মানে বিভিন্ন, মানে বা তোমার কি বলবো, হ্যাঁ ব্যাকওয়ার্ড ক্লাসই ধর, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য কিছু রিজার্ভেশনস রাখতে পারে পোস্টের মধ্যে, সেটাতেও কিছু বলা যাবে না। ঠিক আছে। অ্যান্ড অলসো এ ল ক্যান প্রোভাইড দ্যাট দ্য ইনকামবেন্ট অফ অ্যান অফিস related to religious or denominational institution or a member of its governing body should belong to the particular religion or denomination। হ্যাঁ, এটা অনেক সময় হতে পারে যে ধরো সাপোজ কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের অফিস আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের ইনস্টিটিউশন আছে, সেখানে কিন্তু বলতেই পারে যে তার যে গভর্নিং বডি, মানে সেই ইনস্টিটিউশনটাকে বা প্রতিষ্ঠানটাকে চালনা করা হচ্ছে,
তার কিছু সংখ্যক, সবাই নয়, কিছু সংখ্যক মেম্বার যেন পার্টিকুলার কোনো ধর্মের হয়ে থাকে। মানে তুমি ধরো কোনো খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছ, সেখানে বলতেই পারে যে সেই স্কুলের প্রেসিডেন্ট বা আমার যে গভর্নিং বডি যে আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যে আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, তাদের মধ্যে অ্যাটলিস্ট একজন বা দুজনকে আমাকে খ্রিস্টান ধর্মাবলম্বী হতে হবে। এই ধরনের কিন্তু নিয়ম রাখতে পারে, সেটা কিন্তু এর হবে না। আর্টিকেল 16 মানে সেটাকে উল্লঙ্ঘন করছে তা নয়, এটা কিছু এক্সেপশন থাকে। তো এই 3টে এক্সেপশন তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ইকুয়ালিটি বিফোর ল ইজ এ পার্ট অফ রুল অফ ল। রুল অফ ল ওয়াজ প্রপাউন্ডেড বাই। রুল অফ লটাকে প্রথম কে সামনে নিয়ে এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এভি ডাইসি। 15 নম্বর কোশ্চেন, আর্টিকেল 30 গ্র্যান্টস রাইটস টু। আর্টিকেল 30 যে রাইটটাকে গ্র্যান্ট করে, যে প্রোটেকশন অফ দ্য রাইটস অফ মাইনরিটি, এটা কাদের ক্ষেত্রে হয়? দুটো ক্ষেত্রে, একটা যে রিলিজিয়াস মাইনরিটি, হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি। কালচারাল মাইনরিটি বলে কিছু নেই। সঠিক উত্তর হবে অপশন ই 1 and 2। ঠিক আছে, 1 and 2 এর ক্ষেত্রে হতে পারে। মানে ভাষাগত দিক থেকে তুমি সংখ্যালঘু হতে পারো, মানে কোথাও একটা সবাই হচ্ছে আমাদের এখানে ধরো সবাই বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গে, সেখানে যদি এমন একটা গোষ্ঠী থাকে যারা উর্দু ভাষায় কথা বলছে, তারা কী হবে? তারা হবে লিঙ্গুইস্টিক মাইনরিটি। বা আমাদের ধরো পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী, তাহলে সেখানে কি তোমরা সকলে যেন ওবিসি ক্যাটাগরির মধ্যে হচ্ছে খ্রিস্টান, আমাদের মুসলিম, এরা হচ্ছে সব ওবিসি ক্যাটাগরির মধ্যে আছে, রিলিজিয়াস মাইনরিটি, এরকম হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো, এখানেও কিছু কিছু ব্যাপার আছে। বেসিক্যালি আর্টিকেল 30-র মধ্যে 3 ধরনের ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে। কি 3 ধরনের ইনস্টিটিউশন কি বলেছে? একটা হচ্ছে আমাদের স্টেটের তরফ থেকে রেকগনিশন পেয়েছে, মানে স্টেট তাদেরকে স্বীকৃতি দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তারা কি হয়? স্টেটের তরফ থেকে ফান্ডিংও পায়। সেকেন্ড টাইপ কি বলেছে? এক্সপ্লেনেশন দিকে চোখ রাখো, আমি জাস্ট জিনিসটা বলে বেরোচ্ছি, চোখটা রাখো এখানে, পড়তে থাকো। সেকেন্ড টাইপ কি বলা হচ্ছে? যে সিক অনলি রেকগনিশন, মানে শুধুমাত্র সরকারের তরফ থেকে স্বীকৃতি পেয়েছে, কিন্তু কোনো রকম কোনো ফান্ডিং পায় না। স্বীকৃতি সরকার দিয়ে দিয়েছে যে হ্যাঁ, এটা আমার স্কুল, এখানে পড়তে পারো তুমি, সরকারের তরফ থেকে স্বীকৃত, কিন্তু কোনো রকম টাকা দেওয়া হয় না, প্রাইভেট ফান্ডিংয়ে পুরো জিনিসটা চলে। আর কিছু কিছু ইনস্টিটিউশন আছে যাদের তো না তো সরকারের তরফ থেকে কোনো রকম কোনো স্বীকৃতি আছে, না তো সরকারের তরফ থেকে কোনো রকম সে ফান্ডিং পাচ্ছে বা অর্থনৈতিক কোনো সাহায্য পাচ্ছে। 3 ধরনের ইনস্টিটিউশন আছে। তার মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইপ যেটা আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইপ, যেখানে হচ্ছে সরকার রেকগনিশন দিয়েছে, মানে সরকার অ্যাটলিস্ট রেকগনিশনটা আছে, আবার ফান্ডিং পেতে পারে, নাও পেতে পারে। সেই দুক্ষেত্রেই কি হবে? দুক্ষেত্রেই হচ্ছে আমাদের স্টেট কি করবে? সাবজেক্ট টু দ্য রেগুলেটরি পাওয়ার অফ দ্য স্টেট উইথ রিগার্ড টু সিলেবাস, প্রেসক্রিপশন, একাডেমিক স্ট্যান্ডার্ড, ডিসিপ্লিন, স্যানিটেশন, এমপ্লয়মেন্ট, টিচিং স্টাফ। মানে সেখানে হচ্ছে তার সিলেবাস কি হবে, তার একাডেমিক স্ট্যান্ডার্ড কি হবে, তার ডিসিপ্লিন, তার স্যানিটেশন, তার টিচার যে নিযুক্ত হবে, সেই সমস্ত বিষয়টা কি করবে? সমস্ত বিষয়টা সরকার দেখাশোনা করবে। আর থার্ড টাইপ, যেখানে হচ্ছে সরকারের তরফ থেকে না তো সে কোনো স্বীকৃতি পেয়েছে, না সে কোনো রকম কোনো অর্থনৈতিক সাহায্য পাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সরকারের কোনো রকম কোনো বিষয় নাক গলাতে পারবে না। ঠিক আছে, সেখানে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিং বডি আছে, তারা ফ্রিলি সমস্ত কিছু করবে। কি করবে? সেখানে তারা ফ্রিলি সমস্ত কিছু করবে। সেরকম যদি কোনো ইনস্টিটিউশন বলে দেয় যে না, আমাদের এখানে পার্টিকুলার ওই ধর্মের মানুষ ছাড়া আমরা এখানে অ্যালাউ করবো না, সরকার কিচ্ছু করতে পারবে না, কারণ সেখানে সরকারের তরফ থেকে কোনো স্বীকৃতিও নেই, কোনো রকম কোনো অর্থনৈতিক সাহায্য সরকার তাদেরকে করছে না। বোঝা গেল? আর্টিকেল 30-র আন্ডারেই হচ্ছে এই 3 ধরনের এর কথা বলা হয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু রিগার্ডিং দ্য ফ্রিডম অফ রিলিজিয়ন। ফ্রিডম অফ রিলিজিয়ন সংক্রান্ত এই আর্টিকেলগুলোর মধ্যে কোনটা সঠিক? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নাইদার আর্টিকেল 1 নাইদার আর্টিকেল 2। ওকে, দ্য ওয়ার্ড হিন্দুজ ইন আর্টিকেল 25 ডাজ নট ইনক্লুড শিখস, জেন, বুদ্ধিস্ট, এরকম কোনো ব্যাপার নয়। অ্যান্ড আর্টিকেল 26 রাইটস আর সাবজেক্ট টু আদার প্রভিশনস রিলেটিং টু দ্য ফান্ডামেন্টাল রাইটস, মোটেই না, এরকম কোনো ব্যাপার নেই, দুটোই ভুল এখানে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, এগেন কোনটা ট্রু ফলস সেটা বলেছে তোমাদেরকে। এই ধরনের কোশ্চেনগুলো করলে তোমাদের অ্যাকচুয়াল নলেজ চেক হয়, তোমার প্রপার নলেজ না থাকলে তুমি এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না। সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ, 2 and 3। 2 and 3 কি? আর্টিকেল 27 prohibits levy of tax and fees and taxes can be used for the promotion and maintenance
অর মেনটেনেন্স অফ অল দ্য রিলিজিয়ান। এই দুটো হচ্ছে সঠিক। এই যে এখানে কিন্তু প্রথম যেটা বলেছে যে ইন ইনস্টিটিউশনস রেকগনাইজড বাই দ্য স্টেট রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ কমপ্লিটলি প্রহিবিটেড, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। শুধুমাত্র স্টেটের তরফ থেকে স্বীকৃতি পেয়েছে বলে সেখানে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। কোন কোন ক্ষেত্রে কী হয় দেখে নাও, জিনিসটা তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো প্রথমত বলা হয়েছে কি যে আর্টিকেল 28 ডিস্টিংগুইশ 4 টাইপস অফ এডুকেশন ইনস্টিটিউশন। এর আগের একটা কোশ্চেনে যেমন 3 ধরনের দেখেছিলাম, এখানে সেরকম 4 ধরনের আছে। কি কিছু কিছু ইনস্টিটিউশন যেটা পুরোপুরি হচ্ছে স্টেট মেনটেন করে, কিছু কিছু ইনস্টিটিউশন যেটাকে স্টেট শুধুমাত্র অ্যাডমিনিস্টার করে, কিন্তু সেটা হচ্ছে এস্টাবলিশ হয়েছে কোনো রকম কোনো ধর্মীয় কোনো ট্রাস্ট তাদের আন্ডারে, ধর্মীয় কোনো সংস্থা সেই স্কুলটাকে প্রতিষ্ঠা করেছে, সরকারকে শুধুমাত্র মেনটেন করতে দিয়েছে। ইনস্টিটিউশন রেকগনাইজড বাই স্টেট, কিছু কিছু ইনস্টিটিউশন আছে যেটা স্টেট দ্বারা শুধুমাত্র কি স্বীকৃতি পেয়েছে, আর কোনো রকম কিছু মানে কন্ট্রোল নেই। অপশন বা ডি হচ্ছে কি ইনস্টিটিউশনস রিসিভিং এড ফ্রম দ্য স্টেট, যারা সরকারের তরফ থেকে রীতিমতো ফান্ডিং পায়। তো এর মধ্যে দেখো যে এ যেটা বলা হয়েছে, যেটা হচ্ছে পুরোপুরিভাবে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, হোললি মেনটেন বাই দ্য স্টেট, রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ কমপ্লিটলি প্রহিবিটেড। যদি শুধুমাত্র পুরোপুরি সরকার মানে পুরো ফুল গভর্নমেন্ট স্কুল, সেখানে কোনো রকম কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন তুমি দিতে পারবে না। যদি হচ্ছে কি হয় যে গভর্নমেন্ট শুধুমাত্র অ্যাডমিনিস্টার করছে, এস্টাবলিশ করেছে অন্য কোনো ধর্মীয় সংস্থা, সেক্ষেত্রে রিলিজিয়াস ইনস্ট্রাকশন পারমিটেড, যেটা এখানে বলা হয়েছে যে ইন ইনস্টিটিউশনস রেকগনাইজড বাই দ্য স্টেট রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ কমপ্লিটলি প্রহিবিটেড, কোনো মতেই না। রেকগনিশন করেছে মানে সেখানে প্রহিবিট করবে তা না, যদি পুরোপুরি সরকারের দ্বারা মেনটেন হতো তখন প্রহিবিট করতো। ইন সিএনডি রিলিজিয়াস ইনস্ট্রাকশন ইজ পারমিটেড অন এ ভলেন্টারি বেসিস। সিআরডি এর ক্ষেত্রে কি হচ্ছে রিলিজিয়ান হচ্ছে ভলেন্টারি বেসিস, মানে তোমার ইচ্ছা হলে তুমি রিলিজিয়াস ইনস্ট্রাকশন রাখতে পারো, না হলে রাখতে নাও পারো, তাদের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো এই 4টে ধরনের ব্যাপার এখানে বলা হয়েছে। যারা আমাদের পেড কোর্সে নেই তাদেরকে আমি বলবো এই জায়গাটা খুব ভালো করে দেখো, কারণ এই জায়গাগুলো আমি পেড কোর্সে খুব ভালো করে পড়িয়ে দিয়েছি, কিন্তু যারা পেড কোর্সে নেই তারা তো এই জায়গাগুলো চট করে কোথাও পাবে না এত ভালো ডিটেলসে ডেপথে ঢুকে। তো এই কোশ্চেনের মাধ্যমে যেটুকু পাচ্ছ দেখে নাও। নেক্সট এগেন ট্রু ফলসের একটা কোশ্চেন আছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, নাইদার 1 and 2, অপশন ডি। কেন এখানে কি বলেছে? বেগার মিনস কম্পেলিং এ পারসন টু ওয়ার্ক এগেনস্ট হিজ উইল। এটা কোনো ব্যাপার নয়। বেগার কথার অর্থটা কি হচ্ছে দেখো, দ্য টার্ম এখানে হচ্ছে বেগার মানে হচ্ছে রেমুনারেশন ছাড়া কাজ করানো। ঠিক আছে, মানে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করা সে তা নয়, তা ইচ্ছা কাজ করতে কারো নাও করতে পারে। ঠিক আছে, তোমাকে পড়তে বলা হচ্ছে মানে তোমার পড়তে যে ইচ্ছা করছে তার কোনো মানে নেই, তারপরে তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে দিকে পড়ছো মানে সেটা তোমার বেগার খাটুনি তা নয়। ঠিক আছে, সেরকম হচ্ছে ব্যাপার। বেগার মানে হচ্ছে উইদাউট রেমুনারেশন, কোনো রকম কোনো পারিশ্রমিক ছাড়া যদি তোমাকে কাজ করানো হয়। আর আর্টিকেল 24 হচ্ছে কিসের উপর কাজ করে? সেটা হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ, নট হিউম্যান ট্রাফিকিং। এটা হচ্ছে চাইল্ড লেবারের, আর্টিকেল 24 হচ্ছে প্রহিবিশন অফ চাইল্ড লেবার। নেক্সট 19 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, এগেন ট্রু ফলসের একটা কোশ্চেন আছে এখানে। তো এখানে দেখো ওই চাইল্ড লেবারের যে ব্যাপারটা আছে সেটা সম্বন্ধে একটু ডিটেলসে লেখা আছে জিনিসটা। সঠিক উত্তর কি হবে এখানে? অপশন বি 1 and 2। কি বলে যে চিলড্রেন ক্যান ওয়ার্ক ইন ফ্যামিলি বিজনেস আফটার স্কুল আওয়ার্স, মানে ফ্যামিলি বিজনেস যদি হয়, পরিবার ফ্যামিলি কোনো রকম কোনো দোকান চালাচ্ছে কিছু করছে, সেখানে সেই ছেলেটা স্কুল আওয়ার্সের পরে অতি অবশ্যই পড়াশোনা বাদ দিয়ে নয়, কারণ রাইট টু এডুকেশন তাহলে ভায়োলেট হবে। পড়াশোনা করার পরে স্কুল থেকে চলে আসার পরে বাকি সময়টা সে সেখানে কী করতে পারে? কাজ করতেই পারে, ফ্যামিলি বিজনেসে সে ফ্যামিলিকে হেল্প করতেই পারে। অ্যান্ড এমপ্লয়িং চিলড্রেন বিলো 14 years ইন হোটেল ইজ ব্যান্ড। এই দুটো হচ্ছে সঠিক। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস এক্সটেন্ডস দ্য কম্পিটেন্স অফ পার্লামেন্ট to make a law on matters even though some of these matters may fall within the sphere of state list? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি 35। এরকম 35টা আইটেম আছে। 21 নম্বর কোশ্চেন, রাইট টু প্রপার্টি ওয়াজ অরিজিনালি ডেল্ট ইন। রাইট টু প্রপার্টির সঙ্গে আরো কোন কোন রাইটগুলো জড়িয়ে ছিল বলো তো?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2 and 3। আর্টিকেল 31 অ্যান্ড আর্টিকেল 19 কি বলা হয়েছে? আর্টিকেল 19 এর 1 এবং এফ এটা হচ্ছে আর্টিকেল 21 এর সঙ্গে জড়িয়েছিল, রাইট টু প্রপার্টির সঙ্গে। কেন? এখানে এটা আর্টিকেল 19(1) এফ কি বলেছিল? আর্টিকেল 19 অ্যাকচুয়ালি কি, আর্টিকেল 19 হচ্ছে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, ঠিক আছে? তো তার মধ্যে অনেক ভাগ আছে না, আর্টিকেল 19 বিরাট বড় জিনিস, ওখানে প্রচুর ভাগ আছে, প্রচুর রিজনেবল রেস্ট্রিকশনস আছে। তো আর্টিকেল 19(1) এফে বলা হচ্ছে কি, গ্যারেন্টি টু এভরি সিটিজেন দ্য রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ প্রপার্টি। মানে সে আমাদের ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় কোনো ল্যান্ডকে, জমি কিনতে পারে এবং সেখানে বসবাস করতে পারে। তো এটা এক প্রকার রাইট টু প্রপার্টির সঙ্গে রিলেটেড হচ্ছে। তো আর 31 কি? 31 হচ্ছে গ্যারেন্টিড এভরি পার্সন হোয়েদার সিটিজেন আর নট সিটিজেন রাইট এগেনস্ট ডিপ্রাইভেশন অফ হিজ প্রপার্টি। মানে কারো কাছ থেকে তার জমি কেড়ে নেওয়া হচ্ছে, সেটার এগেনস্টে সে কেস করতে পারে, এটা তার বেসিক, মানে সেটা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। তো এই আর্টিকেল 31 এবং আর্টিকেল হচ্ছে, মানে আর্টিকেল 31 তো নিজে অবভিয়াসলি রাইট টু প্রপার্টি ছিলই, তার সঙ্গে আর্টিকেল 19(1) এফটাও কি ছিল? রিলেটেড ছিল, তাই এখানে কোশ্চেনটা এভাবে করা হয়েছে। নেক্সট 22 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল কনফার্স দ্য রাইট টু রেমেডিজ ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল সকলের জন্য? আর্টিকেল 32। 23 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর কনসিডার্ড এক্সেপশন টু ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটসের এক্সেপশন কি কি ছিল? সঠিক উত্তর হচ্ছে সবগুলো। আর্টিকেল 31 এ, বি, সি সবই হচ্ছে এ ছিল। আর্টিকেল 31 এ কি করা হয়েছিল? এখানে হচ্ছে বলা হয়েছিল যে সরকার হচ্ছে যে কোনো জায়গায় ল্যান্ড ফ্যান্ড অ্যাকুইজিশন করতে পারে। কারণ জওহরলাল, সেই সময় যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তিনি কি দেখলেন যে এইভাবে জোরপূর্বক যদি আমি, সরকার অবশ্যই তোমাকে দেবে, তার ক্ষতিপূরণ দেবে, যে জায়গাটা নিচ্ছে তার মার্কেট ভ্যালু বা তার থেকে বেশি টাকা তোমাকে দেবে, কিন্তু এরকমভাবে যদি জায়গা না নিতে পারে তাহলে কি হবে? তাহলে কোনোভাবেই আমার হবে না, দেশের উন্নতি হবে না। সেটার জন্য আর্টিকেল 31 এর আনা হয়েছিল। আর্টিকেল 31 বি কি বলেছে? আর্টিকেল 31 বি একটা খুব অদ্ভুত শিডিউল ছিল, অদ্ভুত নিয়ম ছিল। এটা কি আর্টিকেল 31 এটাকে বাঁচানোর জন্য করা হয়েছিল। এখানে কি বলা হয়েছিল যে কোনো রকম কোনো রুল এবং রেগুলেশনকে 9th শিডিউলের মধ্যে ঢুকিয়ে দিলে। আমাদের টোটাল 12টা শিডিউল, প্রথমে ছিল 8টা শিডিউল ছিল, প্রথমে যখন ভারত স্বাধীন হয় কি ছিল? 8টা শিডিউল ছিল, এখন 12টা শিডিউল আছে। তো সেই সময় 9th শিডিউল নিয়ে আসা হয়েছিল। আর্টিকেল 31 বি এর আন্ডারে বলা হয়েছিল যে 9th শিডিউলে কোনো লকে রেখে দিলে সেই লটাকে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না। ভাবো মজাটা কীরকম হয়েছিল। কি আর্টিকেল 31 এতে যে বলেছিল যে সরকার ল্যান্ড নিতে পারে, তো সেটা নিয়েও কি হচ্ছিল, এই জমির দামাদামি নিয়ে, জমির দরদাম করতে গিয়ে মার্কেট ভ্যালু কত হবে সেই সব নিয়েও কী হতো, লোকে কেস করে দিত কোর্টে গিয়ে। তো এবং আলটিমেট কী হচ্ছিল, জমিটা নিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সরকারকে, এবং অ্যাকচুয়াল যেভাবে গ্রোথ হওয়ার কথা ছিল সেভাবে গ্রোথ হচ্ছিল না। সেই কারণে এই নিয়মটা বানানো হয়েছিল যে আর্টিকেল 31 বি এর আন্ডারে আমি কি করলাম, যে আর্টিকেল 31 এটাকে, মানে যে আমি সরকার যে জমি নিতে পারে সেই লটাকে আমি 9th শিডিউলের মধ্যে ভরে দিলাম, ব্যাস, এবার তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আর আর্টিকেল 31 সি, আর্টিকেল 31 সি হচ্ছে আর্ম ফোর্সের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে, যে আর্মির মানুষের বা মিলিটারির লোকেরা যে বাড়ির লোককে যে চিঠিগুলো লেখে, সেইগুলো কি হয়, সেগুলোকে আগে পড়ে দেখা হয় যে সে কোনো গোপন ইনফরমেশন বাড়ির লোককে লিক করে দিচ্ছে কিনা। সেখানে তুমি কিন্তু তোমার রাইট টু প্রাইভেসি লাগিয়ে কেস করতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল 31 সি এর আন্ডারে আসে। যারা আর্ম ফোর্সে থাকে তাদের ক্ষেত্রে কিছু কিছু রুলস একটু অন্যরকম হয়। তো এই তিনটেই হচ্ছে কি এক্সেপশন তোমরা বলতে পারো। নেক্সট 24 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্টলি ম্যাচড? এগুলোর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2 and 3। ম্যান্ডামাস মানে উই কমান্ড, অ্যান্ড কো ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি। নেক্সট 25 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দেখো 25 নম্বর কোশ্চেনে এখানে বেসিক্যালি তোমার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে রিট জুরিসডিকশনের মধ্যে যে পার্থক্য থাকে না, সেই জিনিসগুলোর কথা এখানে বলা হয়েছে, আর কিছুই না। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তোমাদের হয়ে, এখানে অ্যান্সারে যদি এসেই গেছে, সঠিক উত্তর হবে অপশান এ 1, 2 and 4। তো এখানে তোমাদের পার্থক্যটা পুরো ভালো করে লিখে দেওয়া আছে, এই পার্থক্যটা তোমরা নিজেরা একটু দেখে নিও, ঠিক আছে? পার্থক্যটা ভালো করে লিখে দিয়েছি, দেখো পুরো ছক, মানে একটা টেবিল হিসেবে দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা এটা ভিডিও পজ করে পড়ে নিও, পার্থক্যটা পারলে নোট ডাউন করে রেখে নিও।
নেক্সট 26 নম্বর কোশ্চেন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইনক্লুডস। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ 2 and 3। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যে পড়ছে ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফ্রিডম অফ সাইলেন্স। রাইট টু স্ট্রাইক, স্ট্রাইক মানে অন্য ব্যাপার, ধর্মঘট করা। ধর্মঘট করার কোনো অধিকার তোমাকে দেওয়া হয়নি। তুমি শান্তিপূর্ণভাবে কোথাও কোনো রকম তোমার কি করতে পারো, তোমার মানে কি, তুমি কোনো জিনিসকে বিরোধ করছো, তুমি শান্তিপূর্ণভাবে সেটাকে প্রোটেস্ট করতে পারো বা বিরোধ প্রদর্শন করতে পারো। স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট ডাকা, ধর্মঘট ডাকার কোনো অধিকার তোমাকে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আর্টিকেল যে 19 আছে তার আন্ডারে কী কী আসছে দেখো, রাইট টু ফ্রিডম অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইথাউট আর্মস, যেটাকে বলা যে শান্তিপূর্ণভাবে তুমি কোনো জিনিসকে বিরোধিতা করতে পারো, রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে পুরো ভারতবর্ষের মধ্যে তুমি যেখানে খুশি যাতায়াত করতে পারো, right to reside and settle in any part of the territory of India, and right to practice any profession or to carry on any occupation, trade or business। এইগুলো হচ্ছে আর্টিকেল 19 এর আন্ডারে আছে। বললাম না আর্টিকেল 19 খুব ভাস্ট, আর্টিকেল 19 এর আন্ডারে প্রচুর জিনিস আছে রাইট টু ফ্রিডমের আন্ডারে, এবং এই প্রত্যেকটা জিনিসের পার্টিকুলারলি কিছু রিজনেবল রেস্ট্রিকশনও আছে। এগুলো তোমরা যদি পড়ো তখন বুঝতে পারবে। ওকে, নেক্সট 27 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু। এখানে এগেন তোমাদের এখানে অপশনগুলো দিয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তোমাদের এখানে হয়ে যাবে শুধুমাত্র 2 নম্বরটা, আর্টিকেল 33 এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু রেস্ট্রিক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য মেম্বার্স অফ আর্মড ফোর্সেস। ঠিক আছে, মেম্বার্স অফ আর্মড ফোর্স যে আছে সেটা হচ্ছে তোমাদের একটু আগে বলেছিলাম না, মেম্বার্স অফ আর্মড ফোর্স যে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসের কিছু এক্সেপশন দেখতে পাওয়া যায়। সেই জিনিসটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে বলেছিলাম যে তাদের হচ্ছে এই এগুলো, মানে চিঠি যদি বাড়িতে যায় সেগুলো কি হয়, ওরা পড়ে দেখবে, সেখানে তুমি রাইট টু প্রাইভেসি দিয়ে এগেনস্টে কেস করতে পারবে না। এখানে যেটা বলেছে ডিক্লারেশন অফ মার্শাল র রেজাল্টস ইন দ্য সাসপেনশন রিট অফ হিবিস কর্পাস, কোনোদিনই না। হিবিস কর্পাস রিটটা কোনোদিনই হচ্ছে তোমার যাই হয়ে যাক না কেন কখনোই সাসপেনশন হয় না। হিবিস কর্পাস সাসপেনশন হয়ে যায় মানে সেই রাওলাট অ্যাক্টের মতো ব্যাপার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 28 কি বলা হয়েছে দেখো, এগেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু। সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর তোমাদের হয়ে যায় এখানে অপশন এ 2 and 3। তো 1 নম্বরটাতে যে ভুল সেটা তো এক্ষুনি বললাম যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি ইনক্লুডস রাইট টু স্ট্রাইক, কোনো মতেই না, ধর্মঘট করার অধিকার তোমাকে কেউ দিচ্ছে না। বাকি দুটো ঠিক আছে, যে আর্টিকেল 19 প্রোটেক্টস অনলি রাইট টু মুভ ইনসাইড দ্য কান্ট্রি। ঠিক আছে, যে আমাদের ফ্রিডম টু মুভ আছে এটা শুধুমাত্র দেশের ভিতরে, ইন্ডিয়ান টেরিটরির ভিতরে। বিদেশে যেতে গেলে তোমার পাসপোর্ট লাগবে, তোমাকে ভিসা দিতে হবে। সেখানে তুমি বলতে পারবে না যে আমার ফান্ডামেন্টাল রাইট দিতে হবে, আমাকে বাইরে যেতে দিতে হবে, আমাকে বাধা দেওয়া যাবে না। এটা শুধুমাত্র দেশের ভিতরে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 29 বলা হচ্ছে কি, এগেন ট্রু আর কোনটা ট্রু বলা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি বোথ 1 and 2। নো অবজেকশন ক্যান বি মেড হোয়েন দ্য স্টেট ক্যারিজ অন ট্রেড বিজনেস এটসেট্রা অ্যাজ এ মোনোপলি। তো বেসিক্যালি কি হয়, আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে একটা আছে যে কি আমাদের যে কোনো ব্যবসা করার বা যে কোনো অকুপেশনকে পারসিউ করার আমাদের স্বাধীনতা আছে, কিন্তু সেখানে রিজনেবল রেস্ট্রিকশন কি আছে, যে স্টেট যদি মনে করে কোনো একটা বিষয় সে নিজের হাতে রাখবে, সাধারণ পাবলিকের হাতে তুলে দেবে না, সেটা স্টেট করতে পারে। ওকে, যেমন অনেকটা তোমরা বলতে পারো ইলেকট্রিসিটি আগে যেটা ছিল এখন কিছুটা হলো প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে সব কিছুরই, যে ইলেকট্রিসিটি হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হবে না, ইলেকট্রিসিটি বোর্ড হচ্ছে সবসময় স্টেটের আন্ডারে থাকবে। তো এটা হচ্ছে স্টেটের মনোপলি, ইলেকট্রিসিটি বিজনেসে সে প্রাইভেট কোম্পানিকে ঢুকতে দিচ্ছে না। এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের রিজনেবল রেস্ট্রিকশন। রাইট অফ আউটসাইডার্স টু রিসাইড অ্যান্ড সেটেল ইন ট্রাইবাল এরিয়াজ ইজ রেস্ট্রিক্টেড। এগেন তুমি যেখানে খুশি থাকতে পারো, কিন্তু এই ট্রাইবাল যে এরিয়াসগুলো আছে সেখানে কিন্তু তোমার থাকাটা বাইরের লোকেদের একটু রেস্ট্রিকশন আছে, সেগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30 বলা হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু। এখানে আমি বারবার করে বলছি তোমরা প্লিজ ভিডিওটা পজ করে অপশনগুলো একটু পড়ে নিও, কারণ এখানে এত বড় বড় অপশনগুলো পড়তে গেলে অনেক সময় চলে যাবে। আর এত সময় ধরে তোমাদের যদি আমি করাই, মানে এক একটা কোশ্চেন পিছনে যদি এত টাইম ইনভেস্ট করি, ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। অত লম্বা ক্লাস তোমরা কেউ দেখবে না, তোমাদের অত ধৈর্য নেই। অতএব যার দরকার হবে ভিডিওটা পজ করে তোমরা পড়ে নিও কোশ্চেনের অপশনগুলো। সঠিক উত্তর হবে কি অপশন এ অনলি 1।
Next, question number 31, who was to identify creamy layer amongst OBC? OBC দের মধ্যে ক্রিমি লেয়ার কারা পড়বে বা ক্রিমি লেয়ারের আন্ডারে কারা আসবে তাদের আইডেন্টিফিকেশনের জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটিটার নাম কি ছিল? সেই কমিটির নাম ছিল ফ্রেন্ডস অপশন সি, সঠিক উত্তর হবে রামনন্দন কমিটি। কি? রামনন্দন কমিটি। নেক্সট, দ্য স্কোপ অফ আর্টিকেল 29 ইনক্লুডস। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের আমি অলরেডি বলেছি যে রিলিজিয়াস মাইনরিটি এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি এই দু ধরনের মাইনরিটি থাকে, তাদের ইনক্লুড করা হয়, তার সঙ্গে মেজরিটিও ইনক্লুড করা হয়। হ্যাঁ, এটা অনেকের ভ্রান্ত ধারণা, অপশন ডি সঠিক উত্তর হবে। এখানে বলা হয়েছে মাইনরিটির কথা, কিন্তু আমাদের কনস্টিটিউশনের মধ্যে মাইনরিটি বলতে কি বোঝায় সেটা কোথাও এরকমভাবে ডিফাইন করা নেই। এবং তুমি মাইনরিটি ক্যাটাগরির মধ্যে আসছো না, কিন্তু তা বলে তোমার যদি কোনো রাইট ভায়োলেট হয়ে যায় তুমি তার বলে বিচার পাবে না, তা কিন্তু নয়। মানে তুমি মেজরিটির আন্ডারে আছো বলে তোমার রাইট ভায়োলেট হয়ে গেল তুমি কোনো বিচার পাবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ আমাদের এখানে কি আছে, আমাদের এখানে লেখা আছে ওয়ার্ড, কি লেখা আছে ল্যাঙ্গুয়েজটা, সেকশন অফ সিটিজেন। তাই যেটা হচ্ছে মাইনরিটির সঙ্গে সঙ্গে মেজরিটিকেও ইনক্লুড করে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা যারা আমাদের পেড কোর্সে পড়েছো তারাও এগুলো খুব ভালো করে জানবে, কারণ তাদেরকে খুব ভালো করে আমি এই জিনিসগুলো বুঝিয়েছি ডিটেলসে। আর যারা নেই পেড কোর্সে তাদেরকে আমি বলবো তোমরা এখান থেকে যতটা বড় জিনিসগুলো দেখে নাও, এতটা ডিটেলসে ঢুকে চট করে তোমাদেরকে কেউ বোঝাবে না ফান্ডামেন্টাল রাইটস। সব জায়গায় ফান্ডামেন্টাল রাইটস কি করা হবে, এমনি জাস্ট মানে এই রাইট এই ব্যাপার বলে বেরিয়ে চলে যাবে, ভিতরে অনেক কিছু ব্যাপার থাকে, এগুলোর কনস্টিটিউশনের ল্যাঙ্গুয়েজ অনেক থাকে, এগুলো তোমাদের কেউ বোঝাবে না চট করে। আর্টিকেল 5, কোশ্চেন নাম্বার 33 কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য রাইট টু ইকুয়ালিটি ডাজ নট ইনক্লুড। রাইট টু ইকুয়ালিটি বা সমতার অধিকার মধ্যে কোনটা ঢুকবে না, সেটা হচ্ছে সঠিক উত্তর অ্যাবসলিউট ইকুয়ালিটি। আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অ্যাবসলিউট কিছু নেই, প্রত্যেকটার ক্ষেত্রে কিছু রিজনেবল রেস্ট্রিকশনস আছে। Question number 34. According to the Constitution of India, which one of the following rights cannot be taken away during emergency? এমার্জেন্সির সময় কি হয়, ফান্ডামেন্টাল রাইট সিজ করা হয়, যেটা কোথা থেকে নেওয়া হয়েছে, যেটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। যে ফান্ডামেন্টাল রাইটস ন্যাশনাল এমার্জেন্সির সময় যে সিজ করা হবে সেটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। তো কিন্তু কোন কোন রাইট হবে না সিজ, সেটা হচ্ছে অপশন সি, রাইট টু লাইফ। According to the Constitution of India, freedom of press, Article 19, right to life, Article 21 cannot be taken away during emergency. ওকে, এই দুটো আর্টিকেল 19 আর আর্টিকেল 21 এই দুটো কখনোই সিজ করা সম্ভব নয়। Question number 35. What is the main difference between fundamental rights and directive principle of state policy? খুবই মানে কমন কোশ্চেন, যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে পার্থক্য কি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জুডিশিয়াল প্রোটেকশন। ওকে, কারণ ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল, ওটা ভায়োলেট হলে তুমি কোর্টে যেতে পারবে না সরাসরি, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কি জাস্টিসিয়েবল, সেটার ভায়োলেশন হলে তুমি সরাসরি কোর্টে যেতে পারবে এবং কোর্ট তোমাকে রিট জারি করবে। Question number 36. Which one of the following rights has been described by Dr. Ambedkar as heart and soul of the Constitution? সকলেই জানো আর্টিকেল 32, রাইটস টু কনস্টিটিউশনাল রেমেডিজ, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। Next question, which one of the following is not related to the fundamental rights of the Indian Constitution? সঠিক উত্তর কি, তোমরা দেখে অ্যাকচুয়ালি আই থিঙ্ক এটা এলিমিনেশনের মাধ্যমে তোমরা বের করে ফেলতে পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফ্রিডম টু বি সিলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পলিটিক্যাল রাইট, নট ফান্ডামেন্টাল রাইট। Next, question number 38. According to the Indian Constitution, which one is not included in the fundamental right to equality? Again ওই একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে কি ইকোনমিক ইকুয়ালিটি, অপশন ডি। তুমি বললে যে যা টাকা ইনকাম হচ্ছে সব আমাকে সমান দিতে হবে, আম্বানির অত টাকা আমার কাছে কেন টাকা নেই, এটা তো ইনইকুয়ালিটি হয়ে যাচ্ছে, সেটা বললে হবে না। সেমনি আমরা আম্বানি বলতে পারে যে ও ট্যাক্স দেবে না, ওর ইনকাম কম, আমার ইনকাম বেশি বলে আমাকে এত ট্যাক্স দিতে হবে, 30% ট্যাক্স দিতে হবে, কেন আমি দেবো না, সবার ট্যাক্স সমান হতে হবে, সবাই আইনের চোখে সমান, সেটাও হবে না। ওকে, ওরা তো ইকোনমিক ইকুয়ালিটির কোনো গল্প নেই এখানে। Question number 39. Which one of the following fundamental rights has been given to Indian citizens only? প্রথমেই তোমাদের এরকম একটা কোশ্চেন করিয়েছিলাম, তোমাদের কি বলেছিলাম যে ওখানে ওই যেগুলো হচ্ছে শুধুমাত্র এর কাছে ইন্ডিয়ানদের কাছে অ্যাভেলেবেল থাকে, এটা মনে রাখবে। বাকিগুলো বুঝতে হবে কি, যে ইন্ডিয়ান এবং ফরেনার সবার কাছে অ্যাভেলেবেল থাকে। সেখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রিডম অফ স্পিচ। এটা ফরেনারদের নেই আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে।
40 নম্বর কোশ্চেন, এগেন বলা হয়েছে কোনটা সঠিক তোমাকে জিজ্ঞেস করা হয়েছে অপশনগুলোর মধ্যে। মানে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে 3টে স্টেটমেন্ট দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা সঠিক? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1 and 3। প্রথমত হচ্ছে হ্যাঁ, এরা অবশ্যই আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের পার্ট। 3 নম্বর হচ্ছে ইয়েস দে ক্যান বি সাসপেন্ডেড পার্সিয়ালি অর কমপ্লিটলি। 2 নম্বর বলেছে দে আর পার্মানেন্ট ইন নেচার অ্যান্ড ক্যান নট বি অ্যাবলিশ, মোটেই না, রাইট টু প্রপার্টি অলরেডি অ্যাবলিশ হয়ে গেছে। ওকে, কোশ্চেন নাম্বার 41, ব্রিটিশ সিটিজেন্স স্টেইং ইন ইন্ডিয়া ক্যানট ক্লেম রাইট টু। মানে এখানে ঘুরিয়ে কোশ্চেন করা হয়েছে যে ফরেনারদের কোন রাইটটা নেই আমাদের এখানে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড প্রফেশন। ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড প্রফেশন দিয়ে দিলে তো আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কেস হয়ে যাবে। হবে না, আমি এমনি যে শেয়ার কি করে বলছি, এরকম এখন আর হবে না ওরকম। কোশ্চেন নাম্বার 42, দ্য রিট অফ ম্যান্ডামাস ইজ নট, আচ্ছা এখানে দুটো বলেছে, তার মধ্যে কোনটা সঠিক বলতে বলেছে। দেখো রিট থেকেও কিন্তু কোশ্চেন আসছে, আর রিটটা আমাদের কিন্তু আমি ইউটিউবে পড়েছি, তোমরা দেখে নিতে পারো ক্লাসটা। জাস্ট সার্চ করবে রিট বাই এমএইচ এডুকেশন ল্যাব, তাহলে তুমি বেরিয়ে আসবে একটা ক্লাসের মধ্যে 5টা রিট আমি একদম ডিটেলসে খুব ভালোভাবে আলোচনা করেছি। সঠিক উত্তর কি হবে? অপশন সি, বোথ 1 and 2 সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43 কি বলা হচ্ছে? এগেন এখানে হচ্ছে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস অফ মাইনরিটিস ইন এডুকেশনাল ম্যাটার্স। এর মধ্যে এর রিলেটেড 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, কোনটা সঠিক হবে? Option B, 2 and 4. The minority has the right to establish and administer educational institution and reasonable restriction may be imposed to promote efficiency and prevent maladmission. হ্যাঁ, হতে পারে। 1 নম্বর বলছে minority has only the right to administer the educational institution, মোটেই না, শুধুমাত্র অ্যাডমিনিস্টার কেন, মাইনরিটি চাইলে এডুকেশন ইনস্টিটিউশন এস্টাবলিশও করতে পারে। আর 3 নম্বর বলেছে দ্য রাইট ইজ অ্যাবসলিউট, এটা একদম ভুল। যে কোনো ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে যখনই বলবে রাইট ইজ অ্যাবসলিউট এবং তাকে অ্যাবলিশ করা যাবে না বা রেস্ট্রিকশন লাগানো যাবে না, একদম ভুল। কারণ ফান্ডামেন্টাল রাইটস অলরেডি একটা অ্যাবলিশ হয়ে গেছে এবং সমস্ত ফান্ডামেন্টাল রাইটসেরই কিছু রিজনেবল রেস্ট্রিকশনস আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 44 কি বলা হচ্ছে? কোশ্চেন নাম্বার 44 বলা হচ্ছে যে আমাদের পার্ট 3 তে যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার ক্ষেত্রে কোনটা সঠিক? ও আচ্ছা, কয়েকগুলোর মধ্যে কোনটা কোনটা সেপারেট আর্টিকেলের মধ্যে আছে বলেছে। হুইচ অফ দ্য ফলোইং আর মেনশন আন্ডার সেপারেট আর্টিকেলস ইন পার্ট 3 অফ কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া পার্টেনিং টু ফান্ডামেন্টাল রাইটস। মানে এই রাইটগুলোর মধ্যে কোনটা আলাদা আলাদা আর্টিকেলে আছে? কিছু কিছু কি একই সেম আর্টিকেলে থাকে, এগুলো হচ্ছে কোনটা আলাদা আলাদাতে আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1, 2, 3, 4, চারটেই আলাদাতে আছে। কারণ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি হচ্ছে আর্টিকেল নাম্বার 17, অ্যাবলিশন অফ টাইটেলস হচ্ছে আর্টিকেল নাম্বার 18, তবে হচ্ছে ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজিয়ন হচ্ছে আর্টিকেল 27, অ্যান্ড মাইনরিটির যে প্রোটেকশন সেটা হচ্ছে আর্টিকেল 29। Question number 45. The Supreme Court has increased the ambit of the right to life. Article 29 to include which of the following? আমাদের আর্টিকেল 29 এর মধ্যে এই যে বলেছিল না মেনকা গান্ধী কেস যেটা হয়েছিল, তারপর আর্টিকেল 29 এর যে এরা ছিল, মানে কি বলবো, জুরিসডিকশন বা আর্টিকেল 29 এর যে ধারণা ছিল সেটাকে অনেক বেশি ব্রডেন করা হয়েছিল। তার মধ্যে ইনক্লুড হয়েছিল কি কি জিনিস, সেটা হচ্ছে অপশন বি। সঠিক উত্তর কি কি আছে দেখে নাও। রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, রাইট টু লাইভলিহুড, রাইট টু প্রাইভেসি, রাইট টু শেল্টার, রাইট টু হেলথ অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স, রাইট টু ফ্রি লিগাল এড অ্যান্ড রাইট এগেনস্ট সলিটারি কনফাইনমেন্ট। ওকে, মানে তোমাকে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে যাতে মানুষ হচ্ছে মানে হিউম্যান ডিগনিটি, মানে তুমি প্রপার হচ্ছে মান সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারো। তোমার প্রাইভেসি দিতে হবে, তোমাকে থাকার বাসস্থান দিতে হবে, হেলথ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে হবে, যেটা হেলথ ইন্স্যুরেন্স বা আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে হেলথ স্কিম থাকে, স্বাস্থ্যসাথী এগুলো আছে। রাইট টু ফ্রি লিগাল এড, মানে তোমার এগেনস্টে তুমি কোনো ক্রাইম করেছো, তোমাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তোমার তো কেস হবে কোর্টে, কিন্তু তোমার টাকা নেই কেস লড়ার মতো, তাহলে সরকার বিনা পয়সা তোমাকে একটা ডিফেন্স লয়ার দেবে। অ্যান্ড রাইট এগেন্স্ট সলিটারি কনফাইনমেন্ট, তোমাকে ধরে সলিটারি কনফাইনমেন্টে রাখা হলো, একদম মানে কি বলবো সলিটারি প্রিজন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেবে না, এরকম এগুলো কিন্তু সব রাইট টু লাইফের মধ্যে ধরা আছে। তোমাকে এরকম ধরে নিয়ে গিয়ে সলিটারি কনফাইনমেন্টে ভরে দিতে পারবে না।
Next, question number 46. For which of the following can special provisions be made under Article 15 of the Constitution of India? কাদের কাদের জন্য আর্টিকেল 15 এ স্পেশাল প্রভিশন রাখা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি 1 2 3 4 সবাই, মানে ওমেন অ্যান্ড চিলড্রেন, শিডিউল ট্রাইব, সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, চারজনের জন্যই। এটা হচ্ছে আর্টিকেল 53 15(3) এন্ড 15(4), মানে আর্টিকেল 15 এর সাবক্লজ 3 সাবক্লজ 4 এ এগুলো রাখা হয়েছে। এই কোশ্চেনগুলো খুব 47 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। কোশ্চেনগুলো খুব ভালো করে দেখো ফ্রেন্ডস। এই ফান্ডামেন্টাল রাইটসের এই 100টা কোশ্চেন যদি তুমি করে যাও, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এর বাইরে অন্য টাইপের তুমি কোশ্চেন কিন্তু চট করে পাবে না। আমি পুরো মানে চারদিক ঘেঁটে, বিভিন্ন বই ঘেঁটে, বিভিন্ন অনলাইন পোর্টাল ঘেঁটে পুরো কোশ্চেনের একটা কালেকশন তোমাদের জন্য এখানে আমি রেডি করে দিয়েছি। 100টা কোশ্চেন, এত বাছাই করা 100টা কোশ্চেনের। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, বোথ 1 and 2 হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 48। ফ্রিডম অফ প্রেস ইন ইন্ডিয়া ইজ। ফ্রিডম অফ প্রেস এটা কি হয়েছিল? এটা কি আমাদের প্রথম থেকে অ্যাভেলেবেল ছিল নাকি স্পেশালি প্রোভাইড করা হয়েছিল? কি হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, ইমপ্লাইড ইন দ্য রাইট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন। ফ্রিডম অফ এক্সপ্রেশন যে আছে তার মধ্যে এটা ধরা আছে। নেক্সট, রাইট টু ইনফরমেশন বা আরটিআই যে তোমরা করো সেটা কি? সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট। রাইট টু ইনফরমেশন এখন ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই পড়ে। নেক্সট, এগেন বলা হয়েছে রিট অফ প্রহিবিশনের ক্ষেত্রে কোনটা সঠিক? তো এখানে রিট গুলো সম্বন্ধে তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে, নাহলে এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে, এখনো অব্দি জেনারেলি রিট থেকে এতটা ডিপে ঢুকে কোশ্চেন হয়নি, বাট তবুও তোমাদের পড়ে রাখতে হবে। সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ 1 and 2। ঠিক আছে, রিট অফ প্রহিবিশন জেনারেলি কি হয়ে থাকে? রিট অফ প্রহিবিশন হচ্ছে যখন কোনো ইনফিরিয়র কোর্ট, মানে ধরো কোনো ইনফিরিয়র কোর্ট ইন দ্য সেন্স হচ্ছে কি রকম, যত কোনো ডিস্ট্রিক্ট কোর্ট যদি হয়, ডিস্ট্রিক্ট কোর্ট হচ্ছে কি হাইকোর্টের কাছে ইনফিরিয়র কোর্ট হবে। ইনফিরিয়র মানে এমন নয় যে ছোট কোর্ট, মানে র্যাঙ্কের নিচু। হাইকোর্টের কাছে ইনফিরিয়র কোর্ট কি হবে? ডিস্ট্রিক্ট কোর্ট। এটা হচ্ছে কি সাব ডিভিশন কোর্ট, এগুলো কি? এগুলো হচ্ছে ইনফিরিয়র কোর্ট হবে। যখন কোনো ইনফিরিয়র কোর্ট কি করে, নিজের জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো রকম কোনো কাজ করে, তখন কি হয়? তখন হচ্ছে হাইকোর্ট বা তার উপরে যে কোর্ট থাকে তারা হচ্ছে এই রিট অফ প্রহিবিশনটাকে জারি করে। রিট অফ প্রহিবিশনটাকে জারি করে তাদের এটাকে, মানে তাদের যে রায় ফাই যেগুলো দিচ্ছে সেগুলোকে আটকায়। নেক্সট, কোশ্চেন নাম্বার 51 কি বলা হচ্ছে? দ্য প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন আন্ডার আর্টিকেল 22 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নট অ্যাভেলেবল টু। এটাও তোমাদের একদম প্রথম দিকে কোশ্চেনটা করিয়েছিলাম। সঠিক উত্তর কি হবে? অপশন এ 1 and 2, অ্যান এনিমি এলিয়েন অ্যান্ড পারসন ডিটেন্ড আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন ল। এনিমি এলিয়েনের ক্ষেত্রে আর্টিকেল 22 অ্যাভেলেবল হয় না। তুমি প্রথম যে কোশ্চেনটা করছিলাম দেখো একদম নিচে বোল্ড করে ওটা লেখা ছিল যে আর্টিকেল 22 এনিমি এলিয়েনের ক্ষেত্রে অ্যাভেলেবল হয় না। আর যদি প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হয় তাহলে তার ক্ষেত্রে এটা হবে না, মানে কি বল, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটা। কোশ্চেন নাম্বার 52 কি বলা আছে? ফ্রিডম অফ কনসায়েন্স আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ সাবজেক্ট টু। এই কোশ্চেনটা একটু অন্যরকম, আউট অফ দ্য বক্স কোশ্চেন করেছে। সঠিক উত্তর এটার কি হবে? এটার সঠিক উত্তর হবে অপশন ডি 1 and 2 অনলি। পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ, আর এদিকে হচ্ছে আমার এ ল প্রোভাইডিং ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিফর্ম। কোশ্চেন নাম্বার 53। Which one of the following would be construed as a reasonable restriction of the right to freedom? Right to freedom এর ক্ষেত্রে কোনটা reasonable restriction রাখা হয়েছে? সঠিক উত্তর কি হচ্ছে? এখানে সঠিক উত্তর সবগুলোই হবে, all of the above. When the state disallows a candidate from securing vote in the name of religion, তুমি ধর্মের নামে ভোট দিতে পারবে না বাবা। ভোট তোমাকে স্বাধীনভাবে দিতে হবে। ধর্মের নামে তুমি নিজের মতো প্রচার করো, সেটাকে পালন করো, কোনো ব্যাপার না, কিন্তু ধর্মের নামে পলিটিক্স করবে, ধর্মের নামে এইসব ভোট দেবে, এইসব করলে হবে না। When the state disallows citizens from forming a club out of the state funds that denies access to women, অবশ্যই তুমি স্টেটের ফান্ডে করছো একটা ক্লাব, সেখানে তুমি মহিলাদেরকে ঢুকতে দিচ্ছ না, কখনোই না। তুমি নিজেদের ফান্ডে যা করলে ক্লাব,
সেখানে তুমি যা খুশি করো, কোনো ব্যাপার নয়, কিন্তু স্টেটের ফান্ডে যখন করবে তখন কিন্তু এসব চলবে না। অ্যান্ড হোয়েন গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড ডিসঅ্যালাউডস টেম্পোরারি রেসিডেন্টস টু বাই ইমুভেবল প্রপার্টি ইন নাগাল্যান্ড। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস কি হবে, রিজনেবল রেস্ট্রিকশন বলে গণ্য হবে। অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 54, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ হিউম্যান রাইট অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? খুব ভালো কোশ্চেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, রাইট টু এডুকেশন। ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট এবং অ্যাজ ওয়েল অ্যাজ এ হিউম্যান রাইট। মানে শিক্ষাটাও হচ্ছে তোমার কি বেসিক হিউম্যান রাইট এখন। Question number 55. In India, the right to freedom of speech and expression is restricted on the grounds of. ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তুমি দিতে পারো, কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা রেস্ট্রিক্টেড আছে? অপশন এ 1, 2 and 3, অর্থাৎ সোভেরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, কন্টেম্প অফ কোর্ট অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট। অর্থাৎ এখানে কি কি ক্ষেত্রে আছে? অ্যাকচুয়ালি সিকিউরিটি অফ স্টেট, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট, মানে তুমি এমন কিছু স্পিচ দিয়ে দিলে যেখানে আমার বিদেশের কোনো দেশের সঙ্গে আমার হবে রিলেশনশিপ হয়তো খারাপ হলো, সেটা তুমি করতে পারো না। আমার দেশের সুরক্ষা কম্প্রোমাইজ হলো, সেটা তুমি করতে পারবে না। পাবলিক অর্ডার, ডিসেন্সি এন্ড মোরালিটি। ডিসেন্সি এন্ড মোরালিটি মানে যেটা কি অনলাইনে যে ট্রোলিং ফোলিং খুব হয়, এটা ফ্রিডম অফ স্পিচ নয়। তুমি কাউকে গিয়ে ট্রোলিং করলে সেখানে তোমাকে ডিসেন্সি নেই, মোরালিটি নেই, তুমি উল্টো পাল্টা যা মুখ খেলে তাই বলে দিলে কাউকে, এটা দ্যাটস নট ফ্রিডম অফ স্পিচ। কন্টেম্প অফ কোর্ট, ডিফেমেশন। ডিফেমেশন মানে মানহানি মামলা, যেটা মানহানি করা, ওই কারণ আমি তুমি ভুলভাল কোনো তথ্য প্রচার করলে। তারপর হচ্ছে ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, সোভেরেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। এই সমস্ত জিনিসগুলো রক্ষা করার জন্য যদি মানে বা এগুলো এমন তুমি কোনো স্পিচ দিলে যাতে এই জিনিসগুলো ভায়োলেট হলো, তাহলে সেটা তোমার কি হবে? সেটা কিন্তু তোমার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এই সব ক্ষেত্রে তুমি ফ্রিডম অফ স্পিচ বলে যা খুশি বলে গেলে সেসব হবে না। Question number 56. Which one among the following statements regarding the constitutionally guaranteed right to education in India is correct? Right to education এর ক্ষেত্রে কোনটা সঠিক? এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, the right has been given to all children between the ages of 6 to 14 years under the 86th Constitutional Amendment Act, যেটা হচ্ছে আর্টিকেল 21 এর আন্ডারে আনা হয়েছে। 2002 সালে এটা এসেছিল, অ্যামেন্ডমেন্টটা এসেছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 57. হুইচ অফ দ্য ফলোইং আর envisaged as a part of right against exploitation in the Constitution of India? মানে শোষণের বিরুদ্ধে যে অধিকার, সেটার মধ্যে কোন কোন জিনিসগুলো আসবে? সঠিক উত্তর হবে অপশন সি 1 and 4, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার এবং প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স। আর্টিকেল 24 তো তোমরা সকলে জানো চাইল্ড লেবারের এগেনস্টে, আর আর্টিকেল 23 হচ্ছে আমাদের এই যে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং যেটা বা ফোর্স লেবার, সেটার করার জন্য সেটার এগেনস্টে আছে কি আর্টিকেল 23। এই দুটো মনে রাখবে, আর্টিকেল 23 অ্যান্ড আর্টিকেল 24। Question number 58. Which among the following is not guaranteed by the Constitution of India? সঠিক উত্তর বুঝতেই পারছো, অপশন সি, ফ্রিডম টু ওন, অ্যাকোয়ার এন্ড ডিসপোজ প্রপার্টি এনিওয়্যার ইন দ্য কান্ট্রি। কারণ রাইট টু প্রপার্টি তো এখন উঠে গেছে, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 59. The right to information means and includes. আমাদের আরটিআই যেটা করে তার মধ্যে কি কি জিনিস ইনক্লুড হচ্ছে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2 and 4, টেকিং আউট ফাইলস ফ্রম অফিস টু এনি প্লেস ডিজায়ার্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট, অবটেনিং ইনফরমেশন ইন টেপস। টেকিং ফটোগ্রাফ অফ দ্য ফাইলস না, তুমি ফটো নিতে পারবে না, ফটো বাইরে লিক হয়ে গেলে সমস্যা কোনো ইনফরমেশনের। অ্যান্ড ইন্সপেকশন অফ ডকুমেন্টস, তুমি ডকুমেন্টসটা পুরো গিয়ে ইন্সপেকশন করলে সেসব হবে না। সঠিক উত্তর হচ্ছে তারপর কোশ্চেন নাম্বার 60, কোশ্চেন নাম্বার 60 কি বলা হয়েছে? Which among the following reads literally means you may have the body? May have the body, এটা সঠিক উত্তর কি হবে? এটা কোন রিটে আছে এটা? সেটা হচ্ছে অপশন বি, হিবিস কর্পাস। হিবিস কর্পাসের মধ্যে এটা ঢোকে। নেক্সট বলা হচ্ছে which of the following freedoms is not specially mentioned in the Constitution of India as a fundamental right but has subsequently upheld by the Supreme Court as such?
ফান্ডামেন্টাল রাইট বলে এটাকে উল্লেখ করা নেই, কিন্তু কোনটা হচ্ছে কি হয়, ওটা হচ্ছে যদি সেখানে ভায়োলেট হয় তাহলে সুপ্রিম কোর্ট সেখানে স্টেপ নেবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন ডি, ফ্রিডম অফ প্রেস। এটা কোথাও ফান্ডামেন্টাল রাইট বলে উল্লেখ নেই, কিন্তু এটা হচ্ছে আর্টিকেল 19 এর আন্ডারে এটা মানে ইমপ্লয়েড হয়ে যাচ্ছে, তাই এটা যদি ভায়োলেশন হয় সুপ্রিম কোর্ট কেস মানে স্টেপস নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 62, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর নট ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টু অনলি, রাইট টু ওয়ার্ক। রাইট টু ওয়ার্ক কোনো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ঢোকেনি। রাইট টু লাইভলিহুড আছে, বাট রাইট টু ওয়ার্ক কোনো ফান্ডামেন্টাল রাইট নয়। কোশ্চেন নাম্বার 63, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল রাইটস আর প্রোভাইডেড? এটা তোমরা সকলেই জানো, সঠিক উত্তর হচ্ছে পার্ট 3, অপশন বি। এরকম ইজি ইজি কোশ্চেনও কিন্তু কিছু কিছু পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে। Question number 64, regarding equality before law, the Indian Constitution makes exception in case of. Equality before law এর ক্ষেত্রে এক্সেপশন কখন করা হয়? এক্সেপশন করা হয় হচ্ছে অপশন এ, প্রেসিডেন্ট এবং গভর্নরের ক্ষেত্রে। প্রেসিডেন্ট, গভর্নর এদের কিন্তু কিছু স্পেশাল পাওয়ার থাকে, ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে এদের কিছু এক্সেপশন থাকে, এগুলো তোমাদের জানতে হবে। মিনিস্টারদের ক্ষেত্রে তাই হয়। কোশ্চেন নাম্বার 65, প্রিভেন্টিভ ডিটেনশন যেটা হয় তার মধ্যে the preventive constitution permit preventive detention but stipulates that preventive detention এর ক্ষেত্রে কিছু কিছু ল তোমাকে মানতে হবে, সেগুলোর কি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, no one should be in detention beyond 3 months unless an advisory board or authorizes further detention. ওকে, তোমাকে 3 মাসের বেশি এভাবে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা যাবে না, যদি না কেউ মানে কোনো অথরাইজ পারসন আবার দেখে অর্ডার দেয় যে না ওটাকে এক্সটেন্ড করা হোক। বাকি যেটা বলা হয়েছে যে গ্রাউন্ডস ফর ডিটেনশন শুড বি কনভে টু দ্য পারসন বিফোর অ্যারেস্টিং, বা কাউকে অ্যারেস্ট করার আগে জানাতে হবে যে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, বা তাকে অ্যারেস্ট করার পর 24 আওয়ার্সের মধ্যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাকে পেশ করতে হবে। এগুলো হচ্ছে পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে হয়, প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে এগুলো খাটে না। নেক্সট কোশ্চেন নাম্বার 66, ড্যাশ ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান্স? কে করতে পারে? অবভিয়াসলি পার্লামেন্ট করবে, অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 67, এন্টাইটেলমেন্ট অফ লিগ্যাল এড ইজ এ এটা ফান্ডামেন্টাল রাইট দ্যাট অ্যারাইজেস আউট অফ, এটা তোমাদের এক্ষুনি বলছিলাম কি, সেটা হচ্ছে অপশন সি, টু ইকুয়ালিটি বিফোর ল অর ইকুয়াল প্রোটেকশন অফ ল। ফ্রি লিগ্যাল এড যে তুমি পাবে, ফ্রি লিগ্যাল এড নয়, সরি, ফ্রি লিগ্যাল এড তো রাইট টু লাইফ হয়ে যাবে। এন্টাইটেলমেন্ট অফ লিগ্যাল এড মানে তোমাকে লয়ের তরফ থেকে হেল্প মানে ল হেল্প দেওয়া হবে, হেল্প করা হবে, আইনি সাহায্য দেওয়া হবে, সেটা হচ্ছে কিসের আন্ডারে পড়বে? অপশন সি এর আন্ডারে পড়বে। কোশ্চেন নাম্বার 68, এ ফান্ডামেন্টাল রাইট গ্যারেন্টিড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি সাসপেন্ডেড অনলি বাই? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ন্যাশনাল এমার্জেন্সি। কোশ্চেন নাম্বার 69, হুইচ of the following is not included in the article 19 of the constitution of India pertaining the right to freedom? right to freedom এর মধ্যে কোনটা ঢুকবে না? এগেন এখানে দেখেই তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে অপশন এ। তার কারণ আমাদের হচ্ছে যে রাইট, এক মিনিট, ফলোইং ইজ নট, আচ্ছা এখানে আই থিঙ্ক কোশ্চেনটা ভুল আছে, এটা অপশন এ সঠিক উত্তর হবে, অপশন সি নয়। রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ, আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার বুঝতে পেরেছি, সরি, এখানে আর্টিকেল 19 এর কথা বলা হয়েছে, আর্টিকেল 19 এর মধ্যে কোনটা ইনক্লুডেড নয়? হ্যাঁ, রাইট অফ ঠিকই আছে, অপশন সি সঠিক উত্তর। রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা আর্টিকেল 19 এর মধ্যে ইনক্লুডেড নয়। ওকে, ঠিক আছে, এটা অপশন সি সঠিক উত্তর, সরি আমি কোশ্চেনটা খেয়াল করিনি। কোশ্চেন নাম্বার 70 কি বলা হচ্ছে? দ্য প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট হ্যাজ এ রিস্ট্রেনিং এফেক্ট অন। সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি, রাইট টু ফ্রিডম। কোশ্চেন নাম্বার 71, হুইচ ফান্ডামেন্টাল রাইট ইজ কনসার্নড উইথ অ্যাবলিশন অফ সোশ্যাল ডিস্টিংশন? সেটা কি? সোশ্যাল ডিস্টিংশন অ্যাবলিশন করবে কি? অপশন এ, রাইট টু ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে কি? ইকুয়ালিটি মানেই হচ্ছে কাউকে আমি কোনো স্পেশাল হচ্ছে ট্রিটমেন্ট দেবো না।
দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ দ্য স্যাংশন অফ, অপশন বি কনস্টিটিউশন, কনস্টিটিউশনের তরফ থেকে এটা স্যাংশন করা হয়েছে। কোশ্চেন নাম্বার 73, হাউ ক্যান বি দ্য ফাংশনাল রাইটস বি সাসপেন্ডেড? অপশন সি ন্যাশনাল এমার্জেন্সি যদি ঘোষণা করা হয় প্রেসিডেন্টের দ্বারা। কোশ্চেন নাম্বার 74, দ্য রিট অফ প্রহিবিশন ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট ইজ ইস্যুড এগেনস্ট। রিট অফ প্রহিবিশন কার ক্ষেত্রে হতে পারে? তোমাদের একটু আগেই বলছিলাম, সঠিক উত্তর কি? জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটি দুজনের ক্ষেত্রেই। এর আগে যেখানে আমি কোশ্চেনটা আলোচনা করছিলাম ওখানে এক্সপ্লেনেশনের মধ্যে থেকে দেখবে লেখা ছিল জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল দুজনের এগেনস্টেই এটা করা যেতে পারে। কোশ্চেন নাম্বার 75, কোন স্টেটমেন্ট কারেক্ট? সঠিক উত্তর অপশন সি, পানিশমেন্ট ক্যান বি প্রেসক্রাইবড বাই স্টেট লেজিসলেশন ফর অফেন্স আন্ডার পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সরি, নট কারেক্ট বলেছে, নট কারেক্ট হচ্ছে অপশন সি। ঠিক আছে, পার্ট 3 এর আন্ডারে মানে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে পানিশমেন্ট কখনো করা যায় না, প্রেসক্রাইব করা যায় না। পানিশমেন্ট হচ্ছে কোর্টই হচ্ছে তোমাকে করবে, পানিশমেন্ট কখনো এটার আন্ডারে আসবে না, মানে স্টেট লেজিসলেশন কখনো কোনো রকম কোনো পানিশমেন্ট দিতে পারবে না। পানিশমেন্টস ক্যান বি প্রেসক্রাইবড বাই স্টেট লেজিসলেশন কোনোদিনই না, পানিশমেন্ট তোমাকে সবসময় জুডিশিয়াল দেবে। স্টেট লেজিসলেশন মানে লেজিসলেটিভ বডির এখানে কোনো রকম কোনো ভূমিকা নেই। কোশ্চেন নাম্বার 76, হুইচ আর্টিকেল কনস্টিটিউশন গিভস দ্য প্রেসিডেন্স টু কনস্টিটিউশনাল প্রভিশনস ওভার দ্য ল মেড বাই দ্য ইউনিয়ন পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার? খুবই ইজি কোশ্চেন, অপশন এ কোশ্চেন নাম্বার, অপশন এ আর্টিকেল নাম্বার 13। ঠিক আছে, এটা তোমাদের বলেছিলাম না, আর্টিকেল 14 থেকে অ্যাকচুয়ালি আমাদের পার্লামেন্টাল মানে যে ইকুয়ালিটি বিফোর মানে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, এগুলো সব কি আর্টিকেল 14 থেকে স্টার্ট হয়। তার আগে আর্টিকেল 12 আছে কি, আর্টিকেল 12 হচ্ছে ডেফিনেশন অফ স্টেট, আর আর্টিকেল 13 হচ্ছে কি যে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর্টিকেল 13। Question number 77, under which article of the constitution reservations in the admission to educational institutions including private and unaided to OBC, ST, SC is made? কোটা সিস্টেম, যেটা কোটা সিস্টেমটা কোন কিসের আন্ডারে আসছে? সঠিক উত্তর অপশন বি আর্টিকেল 15(5). ফ্রিডম অফ নিউজ পেপার্স ইন ইন্ডিয়া কিসের আন্ডারে আসছে? এক্ষুনি তোমাদের বলছিলাম। সঠিক উত্তর অপশন এ, স্পেশালি প্রোভাইডেড বাই আর্টিকেল 19(1)(a), ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ নিউজ পেপার। 79, ইরাডিকেশন অফ অল টাইপস অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন কামস আন্ডার হুইচ জেনারেশন অফ হিউম্যান রাইট? এটাও এখানে একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন। সঠিক উত্তর অপশন বি সেকেন্ড জেনারেশন অফ হিউম্যান রাইটস। Question number 80, a court can presume that any act constituting offence was committed on the ground of untouchability if such offence is committed in relation to। কখন আমি হচ্ছে এই আর্টিকেল 17 এর আন্ডারে বলবো যে এই ক্রাইমটা আনটাচেবিলিটির আন্ডারে আসবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ, যখন এটা হচ্ছে কোনো শিডিউল কাস্ট মেম্বার, ট্রাইব যে মেম্বার আছে কমিউনিটির, তাদের এগেনস্ট এটা হবে। নর্মালি তুমি কারোর মানে যে হচ্ছে শিডিউল কাস্ট নয় তার সঙ্গে তুমি তো তাকে কিছু দিলে না বা কিছু একটা করলে, সেটা তখন আনটাচেবিলিটির গ্রাউন্ডে আসবে না। তাকে তুমি বলে আমি তোমাকে দেবো না, এটা তোমার সঙ্গে ব্যবসা করবো না, সেটা আনটাচেবিলিটির গ্রাউন্ডে আসবে না। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রাইটস ইজ অ্যাভেলেবল আন্ডার আর্টিকেল 19(1)(d) রিড উইথ আর্টিকেল 21? সঠিক উত্তর কি হবে এটা? অপশন সি, রাইট টু প্রাইভেসি। Question number 82, which one of the following does not fall within the purview of Article 21 of the Constitution? Article 21 এর আন্ডারে কোনটা ঢুকবে না? সঠিক উত্তর অপশন ডি, ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কোনো এর মধ্যে নেই, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে নেই। 83, according to the Article 25 of the Constitution, right to freedom of religion is not subjected to। সঠিক উত্তর অপশন ডি, হিউম্যানিজম। 84, under which article of the Indian Constitution wearing of krippans by Sikh is deemed as a right to freedom of religion? মানে ওরা যে কৃপান পরে থাকে সেটাকে পড়তে দেওয়া হয়, অ্যালাউ করা হয় কিসের আন্ডারে? আর্টিকেল 25 এর আন্ডারে, যেটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 85, which one of the following fundamental rights was amended as a result of the decision
of the Supreme Court in India in the state of Madras versus Champakam Dorai Rajan case. খুব বিখ্যাত একটা কেস, চাম্পাকান ডোরাই রাজন কেস। তোমরা দেখতে পারো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন। 86. Which of the following rights can be enforced under Article 32 of the Indian Constitution? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফান্ডামেন্টাল রাইটস। সকলে জানো। By which amendment the right to property was abolished? 44th Amendment Act। এরপরে কোশ্চেন বলো না, লাস্টের দিকে কোশ্চেনগুলো খুব ইজি কিছু কোশ্চেন্স আছে। Question number 88. By which of the following case Parliament got the right to amend the fundamental rights? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কেশবানন্দ ভারতী কেস। এটাও খুব ল্যান্ডমার্ক একটা কেস, কেশবানন্দ ভারতী কেস। ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে রিলেটেড যে কেসগুলো আছে সুপ্রিম কোর্টের, সেগুলো প্রত্যেকটা কিন্তু ল্যান্ডমার্ক জাজমেন্ট কেস। সেটা তোমরা করবে, পারলে মনে রাখবে নামগুলো। 89. When was the right to education added through the amendment in the Constitution of India? দেখো এখানে একদম পুরো ডেট উল্লেখ করে কোশ্চেন করে দিয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1 এপ্রিল 2010। Question number 90. Which of the following article of the Indian Constitution guarantees equality of opportunity to all citizens of India in matter relating to public employment? পাবলিক এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট সরকারি ক্ষেত্রে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবাই সঠিক সুযোগ পাবে, সমান সুযোগ পাবে। কোটা সিস্টেম কিন্তু এখানে আবার ধরে বসো না, কোটা সিস্টেমের ব্যাপারটা অন্য। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আর্টিকেল 16(1) এবং আর্টিকেল 16(2). এই যে ব্র্যাকেটে 1-2 লেখা আছে, এগুলো কি সাব ক্লজ 1, সাব ক্লজ 2, এটা সবসময় মনে রাখবে। Question number 91. The word Hindu in the Article 25 of the Constitution of India does not include. সঠিক উত্তর অপশন সি, Parsis. Question number 92. The Supreme Court has held that hosting the Indian national flag atop the private building is a fundamental right of every citizen under. সঠিক উত্তর কি হবে? অপশন বি, আর্টিকেল 19(1)(a) of the Constitution. Which at 93. Which article gives safeguard to the fundamental rights of arrested person? কাউকে তুমি অ্যারেস্ট করে নিয়ে গেলে কিন্তু তার এগেইনস্টে তার কিছু রাইটস থাকে, সেগুলো কি? সেটা হচ্ছে আর্টিকেল 22 এর আন্ডারে আসে। ঠিক আছে, কি আছে? ওই যে তাকে বলতে হবে তুমি তাকে কিসের গ্রাউন্ড অ্যারেস্ট করছো, তাকে 24 ঘন্টার মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেস করতে হবে, এইসব বিষয়গুলো তোমাকে মানতে হবে। এটা আর্টিকেল 22 এর আন্ডারে আসে, যেটা প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে খাটে না। আবার 94. Under the Preventive Detention Act, a person can be arrested without trial for কত? 3 মাসের জন্য। 3 মাসের বেশি কাউকে উইথাউট ট্রায়াল কোনোদিনই প্রিভেন্টিভ ডিটেনশনে আটকে রাখা যাবে না। ওকে, এগুলো তোমরা সব এর আগে কোশ্চেনগুলোতে পড়েছো। Question number 95. The child labor was prohibited in hazardous employment by. হ্যাজার্ডাস এমপ্লয়মেন্ট যেখানে হচ্ছে তোমার অঙ্গহানি হতে পারে, শরীরের কোনো ক্ষতি হতে পারে, সেরকম জায়গায় তোমাকে চাইল্ড লেবারদেরকে কাজ করানো যাবে না। এটা প্রহিবিট আছে কিসের আন্ডারে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। এই প্রত্যেকটার দ্বারা এটা প্রহিবিটেড আছে। কোশ্চেন নাম্বার 96. রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ইনক্লুডস। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্রিডম অফ প্রোপাগেশন অফ রিলিজিয়ন। Question number 97. Which one of the following rights cannot be suspended or restricted even during national emergency? তো তোমাদের একটু আগে বলছিলাম আর্টিকেল আর্টিকেল 21 and আর্টিকেল 19 এই দুটোকে রেস্ট্রিক্ট করা যায় না। তার মধ্যে কি আছে? একটা হচ্ছে অপশন বি, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। তোমার রাইট টু লাইফ এবং পার্সোনাল লিবার্টি কোনোদিনই তোমার কাছে পারতে পারবে না, যতই ন্যাশনাল ইমার্জেন্সি হোক। Question number 98. Right to property according to the Constitution of India is কি? লিগ্যাল রাইট। আর্টিকেল 300 এর আন্ডারে আসছে। এটা কি? এটা বর্তমানে একটা লিগ্যাল রাইট। Question number 99. The provision for reservation of OBC it made in the Constitution under which article? কোন আর্টিকেলের আন্ডারে ওবিসির জন্য রিজার্ভেশন রাখা হয়েছে? ওবিসি ক্যাটাগরির জন্য রিজার্ভেশন রাখা হয়েছে অপশন সি, আর্টিকেল 15(4) and আর্টিকেল 16(4). আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 100. An accused of any offense cannot be compelled to be a witness against himself. Which article of Indian Constitution provides for this? কাউকে তুমি ধরে নিয়ে এলে, কারোর এগেনস্টে কোনো কেউ কমপ্লেন করেছে, কোনো দোষ আছে কিন্তু প্রমাণ হয়নি এখনো, তুমি কি করলে? তাকে ধরে নিয়ে এসে লকআপে ভরে মেরে পিটে তাকে দিয়ে কিছু সাইন করে নিলে, কিছু লিখিয়ে নিলে জোর করে, যার কোনো কথা রেকর্ড করে নিলে তাকে মেরে, সেটাকে তুমি বলে এটাই আমার প্রমাণ, এটাই আমার হচ্ছে সাক্ষী।
ঠিক আছে, সাক্ষী বা প্রমাণস্বরূপ তুমি হচ্ছে কোর্টে পেশ করে দিলে, সেটা করা যাবে না। কারণ নিজের স্টেটমেন্ট কখনো তুমি এভাবে করতে পারো না, কোর্টে পেশ করতে পারো না। সেটা কোন লতে আটকাবে, সেটা হচ্ছে আর্টিকেল 23, অপশন এ সঠিক উত্তর, আর্টিকেল 23-তে এটা আটকাবে। তো দেখো, এই ছিল আমাদের ফান্ডামেন্টাল রাইটসের উপরে টোটাল 100 কোশ্চেন। আশা করছি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেনে তোমাদের মনে হয় কোনো রকম কোনো প্রবলেম দেখা দিয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো, এতগুলো কোশ্চেন যদি কোথাও কোনো প্রবলেম হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশনসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস।